ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে এমন একটা সময় আমি আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বা স্টুডিও সেশনে আমন্ত্রণ জানাচ্ছি, যখন আপনি হয়তো ট্রাভেল করছেন, হয়তো গ্রাম থেকে শহরে যাচ্ছেন অথবা শহর থেকে গ্রামে, কিন্তু যাচ্ছেন আপনজনের কাছে, যাচ্ছেন ঈদের আনন্দ ভাগ করে নিতে। এবং শুরু করছি একটা ইমেল দিয়ে, তারপরে অতিথিরা একে একে স্টুডিওতে আপনাদের সাথে শেয়ার করবেন তাদের জানা, তাদের সংগ্রহ করা বা তাদের এক্সপিরিয়েন্স করা রক্তহীন করা সব ঘটনা। চলুন শুরু করা যাক। শুরুতেই একটি ইমেল। আমি মাদারীপুর সদর থানার কুলপদ্দি এলাকায় থাকি। আমার নিজ এলাকাতে আমার সাথে এই ঘটনাটি ঘটে আরো প্রায় 4 বছর আগের কথা। আমার বয়স তখন 18 বছর। স্পষ্ট মনে আছে, তখন ছিল বর্ষাকাল। আমার একটা চাচাতো ভাই ছিল ফয়সাল, ও আমার সমবয়সী ছিল। ওই সময়টা বর্ষাকাল থাকায় চারিদিকে পানি এসে ভরে যায়। বর্ষাকালে যখন পানিতে চারদিক ভরে যায়, তখন দেখবেন রাতে অনেকে টর্চ লাইট আর ট্যাটা দিয়ে মাছ পায়। তো হঠাৎ আমার ওই চাচাতো ভাই ফয়সাল আমাকে একদিন বলে, আয় আজকে রাতে আমরা ট্যাটা দিয়ে মাছ কোপাই। আমার ওইভাবে মাছ ধরার খুব শখ ছিল, তাই আমি রাজি হয়ে যাই। আমরা ওই দিন রাতে মাছ ধরতে যাওয়ার জন্য দিনের বেলায় ট্যাটা রেডি করি আর 2টা টর্চ লাইট নিয়ে চার্জ দিয়ে রাখি। আমাদের বাড়ির থেকে একটু দূরে বড় একটা ক্ষেত ছিল, আর ক্ষেতের পাশেই ছোট একটা খাল। খালের ওপারেই ছিল একটা তাল গাছের ভিটা। ওই ভিটায় অনেকগুলো তাল গাছ ছিল। বর্ষাকাল থাকায় খেতে প্রায় হাঁটু সমান পানি। তো সেই রাতের কথা, খাল পানিতে সম্পূর্ণ ভরে আছে আর খালের ওপারে তাল গাছের ভিটায়ও হাঁটু সমান পানি। রাত 10:30টার দিকে আমি আর আমার চাচাতো ভাই ফয়সাল লাইট আর ট্যাটা নিয়ে ওই খেতে যাই মাছ কোপাতে। প্রথমে আমরা ভিটার ওই দিকে না গিয়ে এই পাশেই যেই ক্ষেতগুলো ছিল ওইখানে মাছ কোপাই। প্রায় 2 ঘন্টার মতো মাছ কোপানোর পর আমরা দেখি লাইটের চার্জ শেষ হয়ে আসছে। আমরা ততক্ষণে বেশ কিছু মাছ পাই। মাছ বেশি পাওয়ার কারণে ফয়সাল আমাকে বলে, চল আমরা মাছগুলো বাসায় রেখে আসি, আর লাইটে যেহেতু চার্জ নেই, বাসা থেকে চার্জ দেওয়া লাইট নিয়ে আসি। তো সেই কথা মতো আমরা দুজন বাসায় যাই। যখন মাছগুলো রেখে চার্জ দেওয়া লাইট নিয়ে আবার ওই খেতে আসবো, তখন রাত প্রায় 1টার মতো বাজে। আমরা খেতে পা রাখতেই দেখি একবারে ক্ষেতের কিনারে বড় একটা শোল মাছ। তো আমি মাছটার দিকে লাইট মারি, আর ফয়সাল ওর হাতে থাকা ট্যাটা দিয়ে মাছটিকে কোপ দিয়ে মাটির সাথে ট্যাটা আটকে রাখে। মাছটিকে কোপ দেওয়ার পরেই খালের ওপার তাল গাছের ভিটা থেকে এমন ভাবে শব্দ আসতে থাকে, মনে হয় তাল গাছগুলো একটা আরেকটার সাথে প্রচন্ড বেগে ধাক্কা খাচ্ছে, আর কেউ যেন তাল গাছগুলো উপড়ে ফেলে দিচ্ছে। কিন্তু ওই তাল গাছের ভিটা ছাড়া আশেপাশের কোনো গাছপালা নড়ছিল না। আর এইদিকে শোল মাছটি ট্যাটার থেকে ছোটার জন্য এমনভাবে পানির নিচে শব্দ করছিল, যেন কোনো একটা মানুষ ট্যাটায় আটকে আছে আর প্রচন্ড ভাবে শক্তি প্রয়োগ করে ছুটতে চাইছে। আমরা দুইজন ট্যাটা মাটির সাথে আটকে ধরে আছি, তারপরেও দেখি ট্যাটা সহ আমাদের দুইজনকে টেনে নিয়ে যাচ্ছে মাছটা খালের দিকে। স্বাভাবিকভাবেই একটা মাছের এত শক্তি থাকার কথা না। যাই হোক, আমরা ওইসব পাত্তা না দিয়ে অনেক কষ্টে একজন ট্যাটা আটকে রেখে আরেকজন পানির নিচে হাত দিয়ে আস্তে আস্তে মাছটি উপরে উঠাই। মাছটি উপরে উঠানোর পরে দেখি মাছটির চোখ দুটো অন্য মাছের মতো স্বাভাবিক না, চোখ দুটো ছিল রক্তের মতো লাল। মাছটি ওপরে ওঠানোর সাথে সাথেই খালের ওপার তাল গাছের ভিটা থেকে আসা সব শব্দ বন্ধ হয়ে গেল। আমরা মাছটি ব্যাগের ভেতর ভরে ব্যাগটি ভালো করে বেঁধে রাখি, মাছটি যেন ব্যাগ থেকে বের না হতে পারে। তারপরে ব্যাগটি রেখে ক্ষেতের ভেতর নামতেই আমরা দেখি আগের মাছটি যেই জায়গা থেকে আমরা কুপিয়েছিলাম ওই একই জায়গায় আরেকটি শোল মাছ। আমি আমার চাচাতো ভাই ফয়সালকে মাছটিকে কোপ দেওয়ার জন্য বলি, কিন্তু ও বলে ও নাকি মাছটি দেখতে পাচ্ছে না। আমি অনেকবার দেখানোর চেষ্টা করি, তারপরেও ও বলে কিছুই দেখছে না, কিন্তু আমি তখন মাছটি স্পষ্ট দেখতে পাচ্ছি। তখন আমি ওর উপর একটু রেগে গিয়ে বলি যে, দে আমার কাছে ট্যাটা দে, আমি কোপ দিই। তারপর আমি ট্যাটা হাতে নিয়ে মাছটির একটু কাছে গিয়ে মাছটির ওপর কোপ দিই।
আমি এমনভাবে মাছটিকে কোপ দিয়ে আমি শিওর ছিলাম যে মাছটি ট্যাটায় গেঁথেছে, কিন্তু ট্যাটা উঠিয়ে অবাক হয়ে যাই, দেখি ট্যাটায় কোনো মাছ নেই। সাথে সাথে একটু সামনে দেখি অনেকগুলো মাছ পানির ভেতর লাফালাফি করছে। পানির ভেতর মাছ লাফ দিলে দেখবেন পানিতে একটা শব্দ হয়। হঠাৎ করে আমার চাচাতো ভাই আমাকে বলে ওর নাকি মাথা ব্যথা করছে। আমাকে বলে যে চল বাসায় চলে যাই। আমি ওকে বললাম, ওই যে ওখানে অনেক মাছ দেখা যাচ্ছে, মনে হয় তুই উপরে গিয়ে বস, আমি গিয়ে দেখি বড় কোনো মাছ পাই কিনা। তারপরে আমি ওকে ওইখানে রেখে লাইট আর ট্যাটা নিয়ে একটু সামনে এগিয়ে দেখি যেই জায়গা থেকে মাছ লাফালাফির শব্দ আসছিল ওইখানে কোনো মাছ নেই, কিন্তু তার একটু সামনে থেকে ওই একই রকম মাছ লাফালাফির শব্দ আসছে। মনে হচ্ছে ওইখানে অনেক মাছ। তো আমি আরেকটু সামনে আগাই, দেখি ওইখানেও কোনো মাছ নেই। আবার আগের মতো আরেকটু সামনে থেকে শব্দ আসছে। এভাবে আগাতেই থাকি। একেবারে খালের কিনারে চলে এসেছি, আর খালের ওপারেই ছিল তালগাছের ভিটা। খালটি আকারে অনেক ছোট হওয়ার কারণে খালের এই পার থেকে খালের ওপারে থাকা তালগাছের ভিটাটি স্পষ্ট দেখা যাচ্ছিল। খালের কিনারে দাঁড়াতেই আমার কানে ওপার থেকে পানিতে কোনো একজন মানুষ লাফালাফি করলে যেরকম শব্দ হয় ওই রকম শব্দ আসতে থাকে। ওই শব্দ পাওয়ার সাথে সাথে আমি তালগাছের ভিটার দিকে তাকাতেই দেখতে পেলাম 4-5 বছরের কুচকুচে কালো একটি বাচ্চা তালগাছের ওপর থেকে নিচে থাকা পানিতে লাফ দিয়ে পড়ল। কয়েক সেকেন্ড যেতে না যেতেই দেখি বাচ্চাটি পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে উল্টো হয়ে তালগাছে উঠে যাচ্ছে। একটা গাছ থেকে লাফ দিয়ে আরেকটা গাছে চলে যাচ্ছে। এই সব দেখে আমি প্রচন্ড ভয় পাই। আমার হাত পা পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি চিৎকার করে আমার চাচাতো ভাইকে ডাকার চেষ্টা করি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি দৌড়ানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমার হাত পাও নড়ছিল না। আর ওই বাচ্চাটিকে দেখি ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার দিকে খুব হিংস্রভাবে তেড়ে আসছে। তখন ভাবছিলাম হয়তো আমি আর বাড়িতে ফিরতে পারবো না, কিন্তু তারপরেও আমি মনে একটু সাহস রেখে চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকি। এইভাবে কত সময় কেটেছে আমি জানি না, কিন্তু হঠাৎ আমার কানে দূর থেকে একটা আজানের শব্দ আসতে থাকে। আর ঠিক তখনই যেন আমি আমার শরীরের সমস্ত শক্তি ফিরে পেলাম। সাথে সাথে আমি এক দৌড়ে ক্ষেতের কিনারে বসে থাকা আমার চাচাতো ভাইয়ের সামনে এসে পড়ে গেলাম। ও তখন বসা থেকে লাফ দিয়ে উঠে আমাকে বলছে যে কি হয়েছে, তোর কি হয়েছে? কিন্তু আমি তখন কিছু বলার অবস্থায় ছিলাম না। আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমার এই অবস্থা দেখে আমার চাচাতো ভাই আশেপাশের বাড়ি থেকে লোকজন ডাক দিয়ে তাদের সাহায্যে আমাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে ওই দিন আমার প্রচন্ড জ্বর আসে। তারপরে আমি একটু সুস্থ হওয়ার পরে আমার বাসার লোকজন আর আমার ওই চাচাতো ভাই কি হয়েছে আমার কাছে জানতে চাইলে আমি তাদের সবকিছু খুলে বলি। তখন আমার চাচাতো ভাই আমাকে বলে ও যখন ক্ষেত থেকে উপরে উঠে বসে তখন হঠাৎ ওর অনেক ঘুম আসে আর চোখটা একটু লেগে যায়, আর আমি যখন ওর সামনে গিয়ে পড়ে যাই ঠিক তখনই ওর ঘুমটা ভাঙে। এর মাঝে কি হয়েছে ও নাকি কিছুই জানে না। তারপরে আমার চাচাতো ভাই আমাকে যা বলল তা শুনে আমি আরো হতভম্ব হয়ে যাই। ও নাকি যখন মাছের ব্যাগটি হাতে নেয় তখন ওর মনে হয় ব্যাগের ভেতর কোনো মাছ নেই, হালকা, কিন্তু ব্যাগটি যেইভাবে বেঁধে রেখেছিলাম ঠিক ওইভাবেই বাঁধা আছে। তখন ও ব্যাগটি খুলে দেখে সত্যি ব্যাগের ভেতর কোনো মাছ নেই। ভালো করে চেক করে ও দেখে যে ব্যাগের কোথাও ছেঁড়া আছে কিনা, কিন্তু ব্যাগটির কোথাও কোনো ছেঁড়া ছিল না। তাহলে মাছটি কোথায় গেল আজও আমাদের এই প্রশ্নের জবাব অজানা। এইসব ঘটনা আমার বাবা মা শোনার পরে আমাদের বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আমাকে ঝাড়িয়ে আনে। তারপর আমি সুস্থ হয়ে যাই ঠিকই, কিন্তু এর 5-6 দিন পরেই আমার সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটে। এর পরের একদিন রাত প্রায় 8টার দিকে আমি একা একা বাসায় ফিরছিলাম। আমাদের বাসায় যাওয়ার সময় রাস্তার পাশেই একটা পুকুর আছে, আর পুকুরের অপোজিট সাইডে ছোট একটা বাগান। পুকুরের ওই জায়গা থেকে আমাদের বাসায় যেতে 1 মিনিটের মতো লাগে। তো আমি যখন পুকুরের কাছাকাছি আসি তখন দেখি
কিছুদিন আগে আমি তাল গাছের ভিটায় কুচকুচে কালো যেই বাচ্চাটি দেখেছি, সেই একই বাচ্চা বাগানের দিক থেকে বের হয়ে আমার সামনের রাস্তা দিয়ে ক্রস করে পুকুরের ভেতর লাফ দিয়ে পড়ল। এই দৃশ্য দেখে আমি এক দৌড়ে বাসার দরজার সামনে গিয়ে পড়ে যাই। আমার পড়ার শব্দে আমার মা বের হয়ে আমার এই অবস্থা দেখে আমাকে তাড়াতাড়ি ঘরের ভেতর নিয়ে যায়, আমার হাত পায়ে তেল মালিশ করে দেয়। এর কিছুক্ষণ পরে আমি একটু সুস্থ হলে মা আমার কাছে জানতে চাইলে আমি সব খুলে বলি। তারপরে বাবা বাড়িতে আসলে মা বাবার কাছে সবকিছু বলেন। বাবা সবকিছু শোনার পর পরের দিন আমাকে আমাদের কুলপদ্দি এলাকার মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে নিয়ে যায়। আমি হাফেজ সাহেবের কাছে সব ঘটনা খুলে বলি। সবকিছু শোনার পর হাফেজ সাহেব আমাকে বলে, ওই দিন আমার যে শোল মাছটি কুপিয়েছিলাম সেটি আসলে কোনো মাছ ছিল না, সেটি একটি খারাপ জিন ছিল, যার কারণে আমার সাথে এই সব ঘটনা ঘটে। তারপর হাফেজ সাহেব আমাকে দুটো তাবিজ বানিয়ে দেয়। তাবিজ দুটো সবসময় আমার সাথে সাথে রাখতে বলে। আমি তাবিজ দুটো আমার সাথে দেওয়ার পর আমার সাথে আর তেমন কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেনি। আমি এখন সুস্থ আছি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাজমুল হক রাসেল। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামে। ঘটনাটি যখন ঘটেছে সময়কাল 2009 সাল। এখন অনেকেই মাদ্রাসায় ভর্তি হচ্ছে, তো ওনার কিন্তু ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মাদ্রাসায় উনি পড়বেন। মাদ্রাসার বাচ্চাদের আসা যাওয়া, চালচলন, কথাবার্তা এটা ওনাকে খুব টানতো। তো উনি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বাড়ির লোকজন শুরুতে তাকে মাদ্রাসায় ভর্তি করাতে আগ্রহী না হলেও পরবর্তীতে ছেলে মাদ্রাসায় পড়তে চাচ্ছে, পিতামাতা যদি এটা না করেন বিষয়টা কেমন দেখা যায়। তো ওনার আগ্রহ দেখেই পরিবার থেকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। মাদ্রাসাটির নাম উল্লেখ করেন নাই, ওটা খুবই একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা ওনাদের এলাকার। মাদ্রাসাটার অবস্থান কিশোরগঞ্জের তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রামে। ওই মাদ্রাসার পেছনেই ছিল একটি বিল। ওই বিলকে সবাই মরার চড়ার বিল বলে। ওই বিলেই নাকি ভয়ঙ্কর একটা জিনের বসবাস রয়েছে। তাকে গ্রামের সবাই মরার চড়ার আবু বলতো। এই মরার চড়া বিল শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়, ধান চাষ হয়, আর বর্ষার মৌসুমে পানিতে থই থই করে অনেক মানুষ সেখানে মাছ ধরে। তো মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার যিনি শিক্ষক রয়েছেন উনি খুব কঠোরভাবে কিছু নির্দেশনা দেন। সবাইকে বলে দেন যে নতুন যারা আসছো তারা খুব সাবধানে এই বিষয়গুলো মেনে চলবা। প্রথমত, রাতের বেলা একা কেউ বাইরে যাবা না, নিশ্চয়ই যাবা তবে সাথে কাউকে নিয়ে যাবা। রাতে বাইরে যদি বের হও তখন কেউ যদি তোমাদেরকে ডাকে এই এদিকে আয় এদিকে আয়, তখন বলবা যে ওস্তাদ বলছে পান খেয়ে যান, মানে ওস্তাদ পান খেয়ে যেতে বলছেন। তো স্থানীয় যেই ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষায় ওই হুজুর বলেছেন যে এটা বলবা যে ওস্তাদ বলছে পান খেয়ে যাইতান। এইটা বলার পর নাকি আর ডাকবে না, মানে হুজুর পান খাওয়ার দাওয়াত দিছে, এটার পরে এটা চুপ হয়ে যাবে, আর ডাকবে না। তো এই কথাগুলো হুজুররা বলেছিলেন কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট যেহেতু ওখানে পড়ে, রাতের বেলা বাইরে বের হলে তার খুবই পরিচিত কোনো আত্মীয়ের গলা নকল করে বা বেশ ধরে অনেককেই নাকি বাইরে নিয়ে যেত। অনেক স্টুডেন্ট বিপদেও পড়েছে। এই কারণেই ওস্তাদজি সতর্ক করেছিলেন নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। আর প্রতিনিয়তই তো অনেক ছোট ছোট বাচ্চারা এসে ভর্তি হয়। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন নাজমুল হক রাসেল ভাই, উনি তো সময় ছোট ছিলেন, এই কারণে ওনাদেরকেও তো বিষয়টা জানতে হবে। হুজুর এই কারণেই বিষয়গুলো নতুনদেরকে জানিয়েছিলেন। তো মাদ্রাসায় যাওয়ার পর হুজুরের কথা যখন শুনলেন আরও কিছুটা জানতে তো আগ্রহ হবে, এটাই স্বাভাবিক। গ্রামের একজন মুরব্বীর কাছ থেকে কিছু তথ্য জানলেন এই রাসেল ভাই। ওই মরার চড়ার বিল একটি জিন রয়েছে।
এটি নাকি একটা বামন আকৃতির জিনের বেশে থাকে। উচ্চতা 2-3 বছরের বাচ্চা যতটুকু উচ্চতা হয় সাধারণত আমাদের দেশে ওই রকম। 2009 সালের আগে ওই ইউনিয়ন একজন চেয়ারম্যান ছিলেন যার নাম হচ্ছে শাহরিয়ার খান। তার ছোট ভাইয়ের নাম ছিল পল্টু। ওই পল্টু প্রতি বছর ওই মরারচরা বিল সরকারের কাছ থেকে 1 বছরের জন্য ইজারা নিত। মাছ ধরার মৌসুমে পানি কমে যাওয়ার যখন সময়টা আসে তখন অনেক মানুষ তো রাতের বেলা মাছ ধরার জন্য বের হয়। পল্টু ওই বিলটা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ওই বিলে যত মাছ রয়েছে সেই মাছগুলো ধরতো, বিক্রি করত, এটাই ছিল তার ব্যবসা। তো পল্টুর লোকজন ছিল পাহারা দেওয়ার জন্য, যাতে করে কেউ মাছ ধরতে না পারে, যেহেতু সে একটা টাকা পয়সা খরচ করে সরকারের কাছ থেকে ইজারা নিয়েছে, যাতে করে কেউ মাছ চুরি করতে না পারে তার লোকজন সেটা দেখত। পল্টু নিজেও মাঝে মাঝে বিল পরিদর্শনে আসতো, আর তার বাড়িও ওই বিলের কাছেই। তার একটা বাইক ছিল, এই বাইকটা জাম্পিং বাইক বলা হতো, কারণ আমরা নিজেরাও দেখেছি, এখনো মাঝে মাঝে দেখা যায় এক ধরনের প্লাস্টিকের বডির বাইক, যেটার বডির বেশ কিছু অংশ প্লাস্টিকের, এগুলো জাম্প করতে পারে। ছোটবেলা আমরা দেখতাম, এখন যদিও খুব কম দেখা যায়। তো উনি ওই ধরনের একটা বাইক চালাতেন। তো ফজরের সময় একবার আসছেন বিল পরিদর্শনে, পানি কম, অনেক জায়গায় সেচ দেয়া হচ্ছিল। তখন এই যে পল্টু তার ওই বাইকটা নিয়ে বিলের পাশের রাস্তায় দাঁড়ায়। হঠাৎ করে সে লক্ষ্য করে কে যেন মনে হচ্ছে কিছু একটা ধরাধরি করছে, ধস্তাধস্তি করছে। তো পল্টু মনে করেছে কেউ হয়তো বা মাছ চুরি করছে, তাই সে চিৎকার করে বলল, এই কে রে ওখানে? তো 1-2বার বললেও কোনো উত্তর আসলো না। তো 3বারের বার যখন আবার ডাক দিয়েছে তখন ওইখান থেকে উত্তর আসে যে আমি এখানে। তখন পল্টু বলল, তুই কি মাছ ধরতেছিস? তখন ওইখান থেকে বলে, হ্যাঁ মাছ ধরি। তখন পল্টু বলে, এই তুই মাছ ধরিস কেন? তুই জানিস না এই বিলটা আমি সরকারের কাছ থেকে লিজ নিছি? তখন ওই জিনিসটা বলে ওঠে, ধরবো, বেশি করে ধরবো। এই তুই কি করবি রে পল্টু? এই কথা শোনার পর স্বাভাবিকভাবে যে কোনো মানুষের মেজাজ তো গরম হবে, কারণ তার ইজারা নেয়া বিল আর একজন মাছ ধরতেছে, আবার তার নাম ধরে ডাকাডাকি করতেছে বেয়াদবের মতো। কারণ পল্টু তো একজন বেশ পূর্ণবয়স্ক মানুষ ছিলেন, আর পল্টু দেখতেছেন এই যেই জিনিসটা কথা বলতেছে এটা 2-3 বছর বয়সী বাচ্চার উচ্চতার সমান। তখন পল্টু বলতেছে, তুই দাঁড়া এখানে, আমি আসতেছি। এই বলে উনি বাইকটা রাস্তায় রেখে সে ওইদিকে আগানো শুরু করেছে। পল্টু কিন্তু ওইটাকে সাধারণ মানুষই মনে করেছে। তখন তো ফজরের সময় আর কি, আলো উঠে গেছে, তখনও লোকজন খুব একটা নাই ওইদিকে। তো পল্টুর আসার কথা শুনে ওই ছেলেটা বললো, আয় এদিকে আয়, দেখাচ্ছি তোকে মজা। এতটুকু ছোট একটা বাচ্চা যদি এই ধরনের কথা একটা বড় মানুষকে বলে, স্বাভাবিকভাবে একটা বড় মানুষের মেজাজ আরো বিগড়ে যাবে। পল্টু তো রাগে ক্ষোভে ফুসতে ফুসতে ওইটার দিকে গেছে। ওইদিকে যখন গিয়েছে তখন দেখে যে ওই বাচ্চা ছেলেটার হাতে একটা বড় মাছ। পল্টু রাগে ওই ছেলেটার গলার ওখানে চাপ দিয়ে ধরেছে। আর তখন দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য, ওই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, অল্প সময়ের মধ্যে বড় হয়ে ওই পল্টুর সমান হয়ে গেল। তখন পল্টু ভয়ে গলা ছেড়ে দিয়েছে দৌড়। কোনো রকম ভাবে সে তার বাইকের কাছে পৌঁছায়, দ্রুত বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে যায়। যাওয়ার সময় পেছনে একটা আওয়াজ শুনতে পায় যে ওই অবয়বটা বলছে, পল্টু রে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আবার যদি এইখানে তোকে দেখি মনে রাখিস তোর জীবনের শেষ দিন হবে। এই ঘটনার পর যখন ইজারার মেয়াদটা শেষ হয়ে যায়, এরপর থেকে আর কখনোই পল্টু ওই বিল ইজারা নেয় নাই। তো এই ঘটনাটা ওই মুরব্বী বলেছিলেন রাসেল ভাইকে। এই ঘটনা শোনার 1 থেকে 1.5 মাস পরের কথা, রাসেল ভাইয়ের আম্মু বাড়ি থেকে আসার সময় চিড়া ভাজা, চালের গুঁড়া, এই জিনিসগুলো দিয়ে দিয়েছে রাসেল ভাইকে মাদ্রাসায় যাওয়ার সময়। তো মাদ্রাসা আসার পর যখন এগুলো খেয়েছেন তখন ওনার তো পেটে ব্যথা শুরু করেছে, খুব পেটে ব্যথা। তো শুধু পেটে ব্যথা বললেই এটা হবে না, সাথে সাথে তার ডায়রিয়াও শুরু হয়েছে। এখন রাতের বেলা এখান তো বাইরে যাওয়া নিষেধ, এটা একটা সমস্যা হলো যে ঘন ঘন বাইরে যেতে হবে, ওয়াশরুমে যেতে হবে। পারতপক্ষে উনি বাইরে যেতে চাচ্ছিলেন না, কিন্তু কি করবেন, বাইরে তো যেতেই হবে। এখন
উনি হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন যে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা যেভাবে কান্না করে ঠিক তেমন করে কান্না কেউ করছে, এমন কান্নার আওয়াজ আসছে। তো ওনাদের হেফজ বিভাগের পেছনে দক্ষিণ সাইডে নুরানি বিভাগ থেকে পশ্চিম সাইডে আর কি বড় হুজুরের কবর রয়েছে, মানে ওই মাদ্রাসা যিনি বড় হুজুর ছিলেন তার কবর রয়েছে। সেই কবরের পাশ থেকে কান্নার আওয়াজটা আসছিল। তো রাসেল ভাই বলেছেন ওনার স্পষ্ট মনে আছে 1 মিনিটের মতো কান্না চলার পর ওনাদের নুরানি বিভাগের সাথে ছিল জামাত বিভাগ। তো মেশকাত জামাতের এক বড় ভাই উনি চিৎকার করে বলে ওঠেন, এই কে রে এত রাত্রে কান্নাকাটি করে। এটা বলার পরপরই ওই কান্নাটা থেমে যায়। 3-4 মিনিট পরে ঘটল আরো একটা ভয়ের ঘটনা। এই যে রাসেল ভাই যেখানে শুয়েছেন ঠিক ওই সোজা বরাবর বাইরে বিড়ালের মিউ মিউ আওয়াজ আর টিনের যে বেড়া, এই বেড়ার উপরে নখ দিয়ে আঁচড়ানোর আওয়াজ হচ্ছে। এভাবে 3-4 মিনিট কন্টিনিউ হয়েছিল। এমনিতেই তো ওনার পেটে ব্যথা, ওয়াশরুমে যাওয়ার দরকার বারবার, তার মধ্যে এই ধরনের সমস্যা চলছে। তো উনি তো ছোট মানুষ, ওই সময়টা ওনার জন্য এতটাই ভয়াবহ ছিল যে সেটা বলে বোঝানো যাবে না। 3-4 মিনিট এরকম আওয়াজ হয়েছিল। তো একটা সময় উনি ঘুমিয়ে যান। এরপর অবশ্য আর কোনো কিছু টের পাই নাই। এরপরও কিন্তু ওই মাদ্রাসা উনি 5 বছর কাটিয়েছেন। কোনোদিন রাত্রে আর ওই কান্নাটা শোনেন নাই। তবে একটি রহস্যময় জিনিস উনি সবসময় দেখতেন, সেটা হচ্ছে ওই মাদ্রাসার উত্তর এবং দক্ষিণ পাশ, এই দক্ষিণ পাশ এবং উত্তর পাশে একটা কালো কুকুর আর একটা কালো বেড়াল একসাথে বসে থাকতো জোড়ায় জোড়ায়। কুকুর বিড়াল কিন্তু একসাথে হলে ঘেউ ঘেউ করে, বিড়ালটা রাগে গড়গড় শব্দ করে, কুকুর কামড় দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই কুকুর বিড়াল দুটো একসাথে বসে থাকতো, উত্তর দিকেও এক জোড়া, দক্ষিণ দিকেও এক জোড়া। এরা ঘেউ ঘেউ করতো না, কোনো শব্দও করতো না, চুপচাপ বসে থাকতো। তবে শুধু এশার নামাজের পর কিছু সময় দেখা যেত। দিনের বেলায় বা সন্ধ্যার পর কখনোই এই কুকুর বিড়াল দুটোকে দেখা যেত না। এই 2 জোড়া কুকুর বিড়াল সব সময় একসাথে বসে থাকতো, দুটো দক্ষিণ পাশে, দুটো উত্তর পাশে। কুকুর বিড়াল একত্রে বসে থাকা আবার দিনের বেলাও এগুলোকে না দেখা, এটা এক রহস্য। আর মরার চড়ার আবু, এই জিনিসটা নাকি এখনো সেখানে রয়েছে। তো এটি ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়েলকাম সালাম। আসসালামু আলাইকুম লিসনার। আমার নাম মোহাম্মদ মাসুদ চৌধুরী এবং আমি উত্তরা থেকে বলছি। তো ঘটনাটা আমার সঙ্গে প্রায় 1 বছর আগে ঘটে। তো ঘটনার সেদিন আমার কলেজ ছিল, কিন্তু আমি সেদিন কলেজে যেতে পারি নাই কোনো একটা ব্যক্তিগত সমস্যার কারণে। তো সেদিন ঠিক সকাল 11টার দিকে আমার ফোনে একটা কল আসে, সেটা কলেজ থেকেই ছিল। তো আমি এটা দ্রুত অ্যাটেন্ড করে শুনতে পাই যে আমার কোনো একটা ইনফরমেশন স্টুডেন্ট রেকর্ডে আসলে ভুল আছে, সেটা অতি সত্বর কলেজে গিয়ে আমাকে ঠিক করতে হবে। তো আমি কথা মতো কলেজে চলে যাই। কলেজে চলে যাওয়ার পর সেখানে যে ভুল ইনফরমেশনগুলো ছিল সেগুলো আমি কারেকশন করি। ইভেন আমাকে জানানো হয় সেগুলো হচ্ছে বোর্ডেও চলে গেছে এই ভুল ইনফরমেশন, তো আমাকে সেগুলো ঠিক করতে বোর্ডে চলে যেতে হবে। তো আমি আর দেরি না করে বোর্ডের উদ্দেশ্যে রওনা হই। তো যথারীতি উত্তরা থেকে আমি শাহবাগ নামার পর সেখান থেকে আমার মূল ঘটনার সূচনা ঘটে। আমি যখন শাহবাগ থেকে নেমে রোড ক্রস করব, ঠিক আমি ডিভাইডারের মাথায় আমি দাঁড়িয়েছিলাম জেব্রা ক্রস করার পর। তো হঠাৎ করে আমার পেছন থেকে একজন বৃদ্ধ মহিলা তো আমার হাত ধরলো। তো আমাকে বলতেছে যে একটা কাপড় দিয়ে দেখায় বলতেছে যে এই কাপড়টা তুমি রাখো এবং আমার সঙ্গে চলো। তো এই কথাটা শোনার পর আমি যথারীতি ভাবলাম যে হয়তোবা মহিলাটি পাগল। তো আমি তেমন কোনো পাত্তা না দিয়ে ওনাকে ইগনোর করে চলে যেতে শুরু করলাম। তো ঠিক এমন সময় আমাকে বলছে ওই মহিলাটি পেছন থেকে রাগান্বিত খুব রাগান্বিত ভয়েসে যে তুই বেঁচে গেলি, আর কতবার বাঁচবি। তো জিনিসটা শোনার পর আমি এতটা আমলে নিই নাই যে পাগল হয়তোবা সে এই কারণে এই ধরনের কথাবার্তা বলছে।
তো আমি যথারীতি প্রিপারেশন নিলাম যে আমার মাথায় অন্য একটা টেনশন চলছিল, সেই মোতাবেক আমি বোর্ডে যাব। তো সেই চিন্তাধারার লক্ষ্যে আমি যাচ্ছিলাম। তো পরবর্তীতে আমি এক সময় একটা সার্টেন টাইমে আমি পৌঁছাই বোর্ডে, কিন্তু তখন অলরেডি আমি অনেক লেট মানে হয়ে যাই। তো সরকারি কাজ যেভাবে হয় যে অনেকটা মানে অফিস আওয়ারের পরে আর তেমন কিছু মানে তারা করে না। তো আমি প্রায় শেষ আওয়ারের দিকেই মানে পৌঁছাই বোর্ডে। তো সেদিন আর আমার কোনো মানে কাজ হলো না। বোর্ড থেকে জানানো হয় যে আজকে আর কিছু করা যাবে না, তো আপনি আগামীকাল আসুন। তো এই ভেবে মানে আমি খুব হতাশ হয়ে যাই। তো মনে মনে ভাবতে থাকি যে আজকে আমি এত কষ্ট করে আসলাম, আগামীকাল আবার আমাকে জ্যাম পার করে উত্তরা থেকে এখানে আসতে হবে। তো সেক্ষেত্রে আমাকে মানে এত কষ্ট যাতে না করতে হয়, কিছু একটা করা যায় কিনা। তাহলে আমি আমার চকবাজারে যে মামার বাসা রয়েছে সেখানে আমি আজকে থেকে যাব। তো একসঙ্গে আগামীকাল কাজ শেষ করে তারপরে উত্তরায় ফিরবো। তো এইভাবে আমি আম্মুকে ফোন দিয়ে সবগুলো মানে ব্যাপার সিরিয়ালি বলে তাকে জানিয়ে আমি ফোন রেখে দিই। তো আমি মামার বাসার উদ্দেশ্যে, যেহেতু চকবাজার বক্সিবাজার থেকে খুব মানে কাছেই ছিল, তো আমি হেঁটে যাওয়ার উদ্দেশ্যে মানে আমি হাঁটা শুরু করি। তো যখন আমি মামার বাসার খুব কাছে চলে যাই তখন আমি ফিল করি যে মামার বাসার যে গলিটা রয়েছে সেই গলির মাথায় মানে আগের থেকে মানে আমি যখন যতবার ওই গলিতে মানে যাতায়াত করেছি মামার বাসায়, তো আগের অবস্থা থেকে মানে ওই গলির অবস্থাটা কিছুটা ভিন্ন রকম ছিল। খুবই শুনশান, কোলাহল মুক্ত, কোনো ধরনের মানে মানে জনমানবের চিহ্ন তখন পাচ্ছিলাম না। তো এই সময়ে মানে ইভিনিং টাইমে এই টাইপের আসলে ওই এলাকা, যেহেতু পুরান ঢাকার এলাকা, খুব ক্রাউড থাকে, তো এরকমটা আসলে থাকার কথা না। তো কিছুটা অস্বাভাবিক ফিল হইলেও আমি ব্যাপারটা তেমন আমলে নিই নাই। তো গলিটা ছিল এরকম যে স্ট্রেট গলির এই মাথা থেকে ওই মাথায় সম্পূর্ণ দেখা যায়, যদিও কোনো মানে লম্বা বা বড়সড় কোনো গলি না। তো হঠাৎ খেয়াল করলাম, আমি গলির ভেতরে ঢুকে যখন হাঁটা শুরু করেছি দেখতেছি যে একদম গলির মাথা থেকে 8-10 জন লোক একটা পাগল টাইপের লোককে মানে ধাওয়া করে আমার দিকে আসতেছে। তো আমার থেকে বেশ কিছু দূর সামনে একটা মেন হোল ছিল। তো ওই মেন হোলের স্ল্যাবটা আসলে কংক্রিটের ছিল। তো এই কংক্রিটের স্ল্যাবের উপরে ওই পাগলটা দৌড়ে আসার সময় মানে এখানে তার পা লেগে হোঁচট খেয়ে সে পড়ে যায়। তো আমি তাকে মানে তার এই মানে পাগলটার আনুমানিক বয়সটা ছিল 40 থেকে 50-এর মতন, আমি যতটুকু আন্দাজ করতে পেরেছিলাম। তো এই বয়সের একটা লোক এভাবে পড়ে গেল। তারপর যখনই মানে পাগলটা পড়ে গেছে তখন ওই 8-10 জন লোক এসে তাকে বেধড়ক ভাবে মারতে শুরু করে। তো এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগে, কারণ একজন বয়স্ক লোক এভাবে মানে মার খাচ্ছে। তো আমি যথারীতি ছুটে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আসলে এখানে কি হচ্ছে, ওনাকে মারছেন কেন? তো তার মধ্যে থেকে একজন জানায় যে উনি নাকি মানে খুব গালাগালি করেছে, তাদের মধ্যে থেকে একজনকে নাকি মানে লাঠি দিয়ে আঘাত করেছে। তো আমি এটা শোনার পর মানে একটু অন্যরকম না ভেবেই আমি তাদেরকে সরিয়ে লোকটাকে নিয়ে ফার্মেসির দিকে যাই। কারণ লোকটার যখন আমি মাটি থেকে তুললাম তখন দেখি যে ওনার গালে, তারপরে হচ্ছে ওনার হাঁটুতে অনেকটা ছিলে গেছে, আর নাক দিয়ে টপটপ করে রক্ত পড়তেছে। তো তখন আমি আশেপাশে মানে একটা ফার্মেসি অনেক কষ্টে অনেক সময় পর খুঁজে বের করি। তো ওখানে নিয়ে যাওয়ার পর দেখলাম যে ফার্মেসির লোক ওনার প্রতি মানে খুব বেশি সিনসিয়ার। মানে উনি জানতো আমরা যাব সেখানে। ইভেন উনি ওই ফার্মেসির যে লোকটা আছে ওনাকে মানে ট্রিটমেন্ট করছিল, মানে যেখানে যেখানে ছিলে গেছে, কেটে গেছে, সেখানে সেখানে মানে খুব মানে অ্যাক্টিভ ভাবে সে মানে তার টেক কেয়ার করছিল। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে ফার্মেসির লোকটা কোনো ধরনের কোনো কথা বলছে না, যা কিছু করার সে নিজের ইচ্ছাতেই করছে। ইভেন যখন উনি ওই পাগলটাকে ট্রিটমেন্ট করার এক শেষ পর্যায়ে পৌঁছালো তখন আমি তাকে টাকা দেওয়ার জন্য মানে যখন প্রিপারেশন নিচ্ছি তখন ওই ফার্মেসির লোকটা আমাকে বলতেছে যে আপনাকে টাকা দিতে হবে না, মানে জাস্ট এটা ইশারায়, সম্পূর্ণ কোনো ধরনের কথা ছাড়া জাস্ট আমাকে হাতের ইশারায় না করে দিল যে টাকা লাগবে না। তো এই জিনিসটা আমার কাছে একটু মানে অন্যরকম লাগে, অ্যাবনর্মাল লাগে। তো তারপর আমি এটা এতটা আমলে নিই নাই। না নেওয়ার কারণে পরবর্তীতে আমি ওই পাগলের সঙ্গে মানে ওই যে লোকটাকে আমি ফার্মেসিতে নিয়ে আসলাম তার সঙ্গে আমি যখন কথা বলছি, তো এক পর্যায়ে পাগলটা মানে আমাকে বলতেছে যে মানে আমার এই ইতস্ত বোধ দেখে সে আমাকে বলতেছে যে বাবা ইতস্তত বোধ দেখে সে বলতেছে বাবা শান্ত হও। ইভেন সে তার এই খারাপ অবস্থা দেখে আমি তাকে কিছু টাকা মানে অফার করি, আমার পকেট থেকে কিছু টাকা বের করে তাকে আমি দিই। দেওয়ার পরে সে এই টাকাটা নেয়। তো আমি যখন টাকাটা দিই এবং ইভেন ওনাকে বলি যে আপনি এই টাকাটা দিয়ে কিছু খেয়ে নিয়েন,
তো উনি ওই টাকাটা সম্পূর্ণ মানে ইচ্ছা সহিত রাখে, ডিনাই করেনি। তো আমি যখন চলে আসবো ওনার কাছ থেকে, তো ঠিক যখন টার্ন ব্যাক করবো ওনার কাছ থেকে, তখন পাগলটা আমাকে বলতেছে যে দাঁড়াও। তো উনি এটা বলে আমাকে হাতে একটা ছোট কালো কাগজ এবং একটা সুতা, সবুজ রঙের একটা সুতা আমার হাতে দিয়ে বলে যে এটা রেখে দাও, তোমার পরবর্তীতে কাজে আসবে। তো আমি নিব কি নিব না সেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে এক সময় মানে মনের অজান্তে ওটা আমি অ্যাকসেপ্ট করে ফেলি। তো আমি ওটা নিয়ে চলে আসি। দেন পেছন থেকে কয়েক কদম আসার পর পেছন থেকে পাগলটা আমাকে বলতেছে যে তুমি তোমার সামনে বিপদ, তুমি চিন্তা করো না, কিন্তু তুমি এই বিপদগুলো কাটিয়ে উঠতে পারবা। জাস্ট এটা আমি শুনে আর তেমন কিছু প্রত্যুত্তরে না বলে চুপচাপ মামার বাসায় চলে আসি। মামার বাসায় চলে আসার পর সেদিন রাত্রে আমার তেমন কোনো মানে ঘুম হচ্ছিল না, খুব অস্থিরতা ফিল করতেছিলাম। এই অস্থিরতার কারণে আসলে আমি মানে আমার নিজের শারীরিক অবস্থা আরো বেশি মানে অবনতি হয়। তো এক পর্যায়ে রাতে পাশ পরিবর্তন করতে 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 কখন ঘুমিয়েছি বলতে পারি না। রাত্রে মানে খুব গভীর রাত্রে আমার ঘুমটা ভাঙে। তো ঘুমটা ভাঙার পর আমি বুঝতে পারি যে আমার খুব মাথা ব্যথা হচ্ছে হঠাৎ করে। তো সেই মাথা ব্যথার কারণ আমি বুঝতে পারতেছিলাম না, হঠাৎ করে ঘুম ভাঙার কারণও ঠিক সঠিকভাবে বুঝতে পারতেছিলাম না। তো আমি প্রিপারেশন নেই ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওয়াশরুমে যাওয়ার পর সেখান থেকে আমার সঙ্গে মানে সবচেয়ে বড় মানে অদ্ভুত ঘটনার সূচনা তখন থেকে ঘটতে শুরু করে। তো ওয়াশরুমে আমি বেসিনে যাওয়ার পর আমি চোখে মুখে পানি দিচ্ছি। পানি দেওয়ার পর ফিল করছি যে আমি জাস্ট অ্যাঙ্গেল হয়ে নুয়ে চোখে মুখে পানি দিচ্ছি, কিন্তু এই ওয়াশরুমের বেসিনের সামনের যে আয়নাটায় আমার যেরকম প্রতিবিম্ব বা প্রতিকৃতি থাকার কথা সেরকমটা নেই। আমি ফলো করতেছি যে আমার প্রতিকৃতি জাস্ট স্ট্রেট হয়ে সেখানে দাঁড়িয়ে আছে, অথচ আমি কার্ভ হয়ে আমার চোখে নাকে মুখে আমি পানি দিচ্ছি। তো আমি সাহস করে তাকালাম, তাকানোর পর দেখতেছি যে হ্যাঁ আমি যা ভাবছি তাই। ইভেন আমি মনের অজান্তে ওই আয়নার দিকে হাত বাড়াই। হাত বাড়ানোর পর যেটা ফিল করলাম যে আমার হাত আটকানোর কথা ছিল জাস্ট ওই আয়নাটার পৃষ্ঠে, কিন্তু আয়নার পৃষ্ঠে না আটকিয়ে সরাসরি ওই অবয়বটার হাতের সঙ্গে আমার হাতের টাচ লাগে এবং আমি একটা ফোর্স অনুভব করি যে ওই হাতটা আমাকে ভেতর দিকে টেনে নেওয়ার চেষ্টা করতেছে। তো আমি কি করবো তখন বুঝতে পারতেছিলাম না। আমি সজোরে অ্যান্টি ফোর্স মানে একটা পেছন দিকে আমি বল প্রয়োগ করে ওখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম। তো তখন ওই প্রতিকৃতিটা আরো সক্রিয় হয়, আরো জোরে আমাকে ওটার ভেতরে টেনে নেওয়ার জন্য চেষ্টা করে। তো আমি এক্সাক্ট কি করব, চিৎকার দিব না কি করব, আমি সেই জিনিসটা বুঝতে পারতেছিলাম না। তো হঠাৎ এক পর্যায়ে এরকম টানাটানির মানে কিছুক্ষণ পর আমি দেখতেছি যে না আমার সেন্স হারাচ্ছি, আমি কিছু বুঝতে পারতেছি না, আমার চোখ একদম মানে অন্ধকার এবং ঘোলাটে হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে আমি সেন্স হারায় ফেললাম, আমার তখন আর কিছু মনে নেই। কিন্তু যখন জ্ঞান ফিরলো তখনও আরেক ধাপ আমার অবাক করা ঘটনা আমার সঙ্গে ঘটলো। আমি দেখলাম যে আমি আমার উত্তরার একটা এরিয়াতে ওই আমার বাসা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে একটা মসজিদের সামনে আমি পড়ে আছি। তো মসজিদটার সামনে শুধুমাত্র 3টা লাইট জ্বলছে, আশেপাশে সমগ্র পরিবেশটা অন্ধকার এবং এই অন্ধকার পরিবেশে আমি চারদিকে কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট মসজিদের আলো ছাড়া। তো তখন দেখলাম যে কিছু মুসল্লি মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য। তারা আমাকে নোটিস করে আমার দিকে এগিয়ে আসে, এগিয়ে আসার পর জিজ্ঞেস করে আমার কি হয়েছে। তো আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না, তারা ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। তো ইমাম সাহেব আমাকে এসে তেমন কোনো কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট তারা বলল যে আপনার বাসা কোথায়। তো আমি তাকে কোনো রকম বাসার ঠিকানা বলে জাস্ট এটুকু বললাম যে আমাকে কোনো রকম ভাবে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তো তারা বললো এখন ফজরের নামাজের সময়, নামাজটা শেষ হোক, কিছুক্ষণ অপেক্ষা করেন মসজিদের বারান্দায়, তারপর আপনাকে বাসায় পৌঁছে দেওয়া হবে। তারা যথারীতি আমাকে বাসায় পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর বাসার সবাই আমাকে দেখে হাও মাও কান্নাকাটি শুরু করে যে বাবা তুমি এতদিন মানে কই ছিলা, তোমার 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। তো যখন আমি শুনলাম বাসার সবার কাছ থেকে আমি 2 দিন ধরে বাসায় মিসিং, তখন আরো একটা ধাক্কা আমার উপর পড়ে। তো আমি তেমন কিছু বাসায় না বলে জাস্ট আমি বললাম যে জাস্ট আমাকে একটু রেস্টের জন্য টাইম দাও, আমি সবকিছু ধীরে ধীরে বলবো। তো এর মধ্যে আম্মু যথারীতি আমাকে বলার চেষ্টা করে যে তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, 2 দিন ধরে তোমাকে পাইনি, প্রত্যেকটা রিলেটিভের বাসায় খুঁজেছি, বিভিন্ন জায়গায় গিয়ে তোমাকে খুঁজেছি, বিভিন্ন মানুষের কাছে ফোন দিয়ে খুঁজেছি, কারোর কাছে তোমার কোনো মানে পাত্তা পাইনি। তো অবশেষে ধৈর্য হারা হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু উপায় ছিল না। তারপর আমি তার ঠিক একদিন পর আমি ওই ভেরিফিকেশনের জন্য যাই, কারণ আমার মনে চলছিল যে আমি যেখানে যেখানে গিয়েছি তো সেখানে মধ্যে আমি যদি এখন আম্মুকে বলি জিনিসটা কতটা বিশ্বাসযোগ্য হবে সেটা জানি না। তো তার আগে আমার একটু ভেরিফিকেশন দরকার যে আমি আদৌ ওখানে ছিলাম কি ছিলাম না, গিয়েছিলাম কি যাইনি, সেটার জন্য আমার ভেরিফিকেশন দরকার। পুরোটাই আপনার মনের ভুল কিনা? জি। তো পরবর্তীতে আমি
সেই পুরান ঢাকায় আবার গেলাম, যে প্রথমত আমি ফার্মেসিটাকে খোঁজার চেষ্টা করি। হুম। কিন্তু অবাক করার বিষয় রাসেল ভাই, যে আমি ওখানে ফার্মেসির কোনো অস্তিত্বই সেখানে পাইনি। কারণ আমি যেভাবে ওই ফার্মেসিতে গিয়েছিলাম, কিন্তু সেভাবেই আমি আবার পুনরায় সেখানে খোঁজার চেষ্টা করি, কিন্তু কোন রকম ভাবে ওখানে ফার্মেসির কোনো অস্তিত্ব নেই, আশেপাশে ওই ধরনের কোনো দোকানপাটই ছিল না। তো পরবর্তীতে বোর্ডে যাই, বোর্ডে গিয়ে যাদের সঙ্গে আমি আমার মানে ইতিপূর্বে মানে কথা হয়েছিল, তো আমি তাদের সঙ্গে আবার যাই কথা বলি, তারা আমাকে বলে ইতিপূর্বে তারা আমাকে কখনো দেখেই নাই। তো অবাক করার শেষ সময় হয়তো তখনও বাকি ছিল যে আমি আবার উত্তরায় ফিরে আসি। ফিরে এসে আমি আমার কলেজে যোগাযোগ করি যে আমি সেখানে কি আদৌ সেদিন এসেছিলাম কিনা। কলেজ থেকে আমাকে এনশিওর করা হয় যে হ্যাঁ, যে তুমি এসেছিলে, তোমাকে আমরা যেভাবে বলেছি, তারপর তোমরা চলে গেলে, এভাবে আমাকে মানে জানানো হলো। তো আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে সেদিন কি ঘটেছে। আমি এই 2 দিন কোথায় ছিলাম, কিন্তু আমার হিসেব মতো তো আমার এখানে 1 দিন হওয়ার কথা। তো পরবর্তীতে আমি বাসায় আসি। বাসায় এসে আমার ওই পাগলের দেয়া মানে একটা সুতোর কথা মনে পড়ে, ওই যেটা আমাকে দিয়েছিল সুতোটা আর ওই কাগজটা। তো আমি বাসায় এসে ওটা আবার চেক করি। চেক করার পর দেখি যে হ্যাঁ, ওটা যেভাবে আমি রেখেছিলাম সেটা ঠিক ওইভাবেই ওই পকেটের মধ্যে আমি খুঁজে পাই। তো পরবর্তীতে এই সমগ্র বিষয় আমি আম্মুকে জানাই। জানানোর পর আম্মু আমাকে বলে যে তোমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, সেই হিসেবে চলো তোমাকে কোনো একটা মানে হুজুরের কাছে নিয়ে যাই, আর তুমি কি না কি দেখেছো, কি না কি করেছো, এটা সম্পূর্ণ তুমি ভালো জানো, তারপরেও মানে সেফটির জন্য তোমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া উচিত। তো আমিও যেহেতু ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী এবং এটা খুব মানে ভয় পাই, সেক্ষেত্রে আমি আম্মুর সঙ্গে চলে গেলাম এক হুজুরের কাছে। তো হুজুর আমাকে বললো যে তোমাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয় নাই, তোমার একটা মানে খুব খারাপ একটা আত্মা বা কোনো একটা জিন বা কিছুর একটা মানে নজর পড়েছে তোমার উপর, যার জন্য তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। তো সে আমাকে যথারীতি একটা তাবিজ দেওয়ার জন্য মানে তাবিজ, তারপর হচ্ছে কিছু সূরা, কিছু মানে ইবাদত আমাকে করতে বললো, রিচুয়ালে যা যা করা লাগে সে আমাকে বললো। আমি তার কথা মতোই কয়েকদিন এভাবে চলতে থাকলাম। তো বেশ কিছুদিন যাবত এভাবে যাওয়ার পর আমার সঙ্গে আর তেমন কিছু ঘটে নাই। তো এর ঠিক মাসখানেক পর আমি একটা কাজে শেরপুর যাই, খুব গুরুত্বপূর্ণ কাজে আমাকে যেতে হয়েছিল। তো আমি প্ল্যান করেছি দিন গিয়ে দিন চলে আসব। তো আমি ওখানের কাজ শেষ করে তারপরে আবার ঢাকায় ব্যাক করি। তো এই ব্যাক করার সময় আমার সঙ্গে আবার অদ্ভুত ঘটনা ঘটে, যেটা হচ্ছে আমি শেরপুর থেকে খুব মানে সন্ধ্যায় রওনা দিয়েছিলাম। রওনা দেওয়ার পর এক সময় আমি যখন রাস্তার মধ্যে যখন আমি ময়মনসিংহ পার হওয়ার পর ভালুকা নামক একটা জায়গায় বাসটা মানে একটু মানে অন্যরকম, মানে বাসে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল ঘটনা শুরু হয়। যেমন হচ্ছে খুব রানিং অবস্থায় থেকে মানে বাসের ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, তারপর ফাইনালি এরকম করতে করতে বাস টোটালি মানে নষ্টই হয়ে যায়, ওটা আর মানে যাবে না এক সময় জানায়। তো পরবর্তীতে বাসের কন্ট্রাক্টর আমাকে বলে যে আপনারা যারা যারা যাত্রী আছেন তো সবাই এখানে নেমে যান, বাকি টাকা নিয়ে আপনারা মানে অন্য বাসে ওঠার চেষ্টা করুন, বাস তো আর এখন মানে যাবে না, যেহেতু বিকল হয়ে গেছে, আপনারা নিজেদের মতন চেষ্টা করে যান। তো আমি যথারীতি আর কথা না বলে বাস থেকে নেমে হাঁটা শুরু করি। তো তখন দেখি আনুমানিক ঘড়িতে 8টা থেকে 8:30টার মতন সময় হবে। তো আশেপাশের পরিবেশটা ছিল খুবই শুনশান, কারণ শুধুমাত্র হাইওয়েতে বড় বড় বাস এবং ট্রাক ছাড়া আর কোনো গাড়ি ছিল না। আশেপাশের পরিবেশটাও খুবই নীরব ছিল, কোনো ধরনের দোকানপাট আর কোনো কিছু মানে জনমানব আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো আমি আমার হাইওয়ের সাইড দিয়ে আমি ফুটপাথ ধরে হাঁটা শুরু করলাম সামনের বাজারের উদ্দেশ্যে, যে ওখান থেকে গিয়ে কোনো এক গাড়িতে উঠে তারপর ঢাকার উদ্দেশ্যে যাব। কিন্তু আলটিমেটলি এইভাবে আমি হাঁটতে হাঁটতে একসময় নোটিস করতেছি যে বেশ আমি অনেকক্ষণ যাবত হাঁটছি, কিন্তু আমি কোনো মানে জনমানবের দেখা এখনো পাইনি। কিন্তু আমার সাথে যে যাত্রীরা আসার কথা ছিল তাদেরকে আমি পেছনে দেখতে পাচ্ছি না। তো এক সময় আমি ফিল করলাম যে আমি এখন আর ফুটপাতে নেই, আমি হাইওয়ে বরাবর হাঁটতেছি। ইভেন আমার চতুর্দিকের পরিবেশটা ঘুটঘুটে মানে কালো অন্ধকার হয়ে গেল। তো আমি তখন কি করব না করব বুঝতেছি না, যে আমি তো ফুটপাথ ধরে হাঁটছিলাম আর পরিবেশটাও তো এতটা শান্ত মানে কখনোই ছিল না। তো যখন আমি মানে নিজেকে আবিষ্কার করলাম হাইওয়ের মাঝখানে, তখন দেখতেছি পেছন থেকে বিশাল একটা আলোর উৎস আসতেছে আমার দিকে, মানে আমার শ্যাডোটা ধীরে ধীরে সামনের দিকে লম্বা হচ্ছে। তো আমি যখন টার্ন ব্যাক করে পেছনে তাকালাম, তখন দেখতে পাচ্ছি যে বিশাল একটা আলোর অংশ, মানে সূর্যের একটা খণ্ডিত অংশ বলা যায়, যে এত পরিমাণে আলো, চোখ জাস্ট ফ্ল্যাশ হওয়ার মতন। তো আমি সেদিকে বিস্মিত হয়ে তাকায় আছি। তারপর দেখতেছি যে ওই আলোর উৎস থেকে হাজার হাজার মানে ঘোড়ার গাড়ি আসতেছে, এবং এই প্রত্যেকটা ঘোড়ার গাড়ি সম্পূর্ণ প্রকার মানে সোনালী বর্ণের।
ঘোড়া থেকে গাড়ি শুরু করে সবগুলা মানে সোনালী বর্ণের। ইভেন ওই গাড়ির উপরে একটা করে মানে হিংস্র পশু, যেগুলো খুবই দেখতে কুৎসিত আকৃতির, আমরা বিভিন্ন হলিউড সিনেমায় দেখে থাকি। তো এই ধরনের কুৎসিত এক একটা পশু এক একটা গাড়ির উপর মানে বসে। তো আমি এই জিনিসগুলো দেখে কি করবো বুঝতেছি না, তবে কিছুটা শঙ্কিত হই, কিন্তু কৌতূহল জিনিসটাই তখন আমার বেশি ছিল। আমি এতটা ভয়ও পাই নাই, কিন্তু আমার মধ্যে মানে শঙ্কাটা খুব বেশি ছিল যে এই ভেবে যে এটা কি হচ্ছে আমার সঙ্গে। তো পরবর্তীতে আমি জাস্ট মানে বিমুগ্ধ মানে চোখে দেখতেছি, স্পেল বাউন্ড হয়ে ওইদিকে তাকায় আছি। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া অনুভব করলাম, যে বাম পাশ থেকে আমার ডান সাইডে একটা স্প্ল্যাশড ঝোড়ো হাওয়া মানে বয়ে গেল। এত জোরে মানে আমার সাথে এই জিনিসটা হইলো যে মনে হচ্ছে যে আমাকে উড়ায় নিয়ে যাবে, কিন্তু আমি স্টিল দাঁড়ায় থাকলাম। আমার সামনের যে ঘোড়ার গাড়ি এবং আলোর উৎস যেটা ছিল একদম এক নিমিষ ওই বাতাসের সঙ্গে ক্লিন হয়ে গেল। তো আমি আশেপাশের পরিবেশটা একটু অবজার্ভ করার চেষ্টা করলাম। তখন দেখলাম যে আমার চোখের ওই আলোর ঝলকানির কারণে যে হ্যালোসিনেশনটা ছিল, যে চোখের মধ্যে একটা সাদা অবয়ব দেখা বা ওই প্যাটার্নটাকে ভেসে ওঠা, সেটা এখনো হচ্ছে। নিজেকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করলাম। কন্ট্রোল করার পর আমি দেখতে পারলাম যে ঠিক আমার সামনে অন্ধকারের মাঝখানে একটা লোক বসা। ইভেন এই লোকটা আমার মানে মাথা তুলে আমার দিকে তাকালো। তখন আমি বুঝতে পারলাম যাকে আমি ঢাকায় সেই মানে পুরান ঢাকায় দেখেছিলাম চকবাজারে পাগলটা, সেই লোকটা এটা। ইভেন সে সঙ্গে সঙ্গে আমি কিছু বলার আগেই সে উঠে আমার হাত ধরে বলতেছে যে তোমাকে না বলেছিলাম যে এই জিনিসটা সঙ্গে রাখতে, তুমি রাখোনি, টেনশন করো না, আর কোনো ভয় নেই, তুমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তো সে আমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বড়ই হাতে দিয়ে বলল, এটা খেয়ে নিও। তো রাসেল ভাই বলে রাখি যে আমি এই ঘটনা দেখার পর প্রচন্ড ঘামছিলাম এবং মানে আমার অবস্থাটা এতটা মানে খারাপ ছিল যে পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছিল। তারপর আমি কি করব সেটা বুঝতে পারছিলাম না। তখন আমি ফ্রিজ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তো ধীরে ধীরে দেখতে পেলাম যে আমি যে পূর্ব অবস্থায় ছিলাম, রাস্তার পাশে দাঁড়ানো, ইভেন আগের যে পরিবেশটা ছিল স্বাভাবিক নর্মাল হাইওয়ে ধরে গাড়ি যাওয়া, সেগুলো একদম সিম্পলি ভাবে আগের মতো হয়ে গেছে। তো তখন আমি আমার যখন ইনসেন্সে সঠিকভাবে আসলাম, তখন আমি আমার পকেট থেকে ফোন বের করে দেখি যে তখন রাত প্রায় 2টো ক্রস করে গেছে। তো রাসেল ভাই আমি বুঝতে পারতেছিলাম না এটা যে আমার সঙ্গে এই কিছু যে এই যে যাবতীয় কিছুক্ষণ আগের যে ঘটনাগুলো, সেটা সম্পূর্ণ হলেও এখানে 20 থেকে 30 মিনিট সময় পার হওয়ার কথা, কিন্তু সেইখানে এইভাবে 5 থেকে 6 ঘন্টা সময় আমার কাছ থেকে অতিবাহিত হয়ে যাবে। মানে এই জিনিসটা আমি কখনো ভাবতে পারতেছি না যে কিভাবে সম্ভব। তো আমি কি করব সেটা বুঝতে না পেরে হঠাৎ করে একটা হর্নের শব্দ মানে কানে আসতেছে, যে দেখতেছি একটা বাস আসতেছে আমার সামনে। তো আমি কিছু না বলার আগেই বাসটা আমার সামনে এসে থামলো। সে মানে আমাকে মানে সেই বাসের যে হেল্পার ছিল সে আমাকে ইতস্ত মানে করতেছে যে সেই বাসে উঠার জন্য। আমি কিছু না ভেবে কিছু না বলে সরাসরি বাসে উঠে যাই। বাসে উঠার পর আমি হঠাৎ করে খেয়াল হয় যে আমার আম্মুকে ফোন করা উচিত। তো আমি মোবাইলটা বের করে আমি আম্মুকে আবার কল দিতে যাব, তখন হাজার চেষ্টা করে আমি আম্মুর সঙ্গে কানেক্ট হতে কোনোভাবেই পারছিলাম না। তো এক সময় আমি মানে যখন খুব মানে বারবার ফোন দিয়ে ব্যর্থ হচ্ছি, তখন আমি ফোনটা পকেটে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি ওই বড়ইটা যেটা পাগলটা দিয়েছিল সেই বড়ইটা আমি খেয়ে নিই। তবে অবাক করার বিষয় রাসেল ভাই এটাই যে আমি যখন বড়ইটা খাই, তখন আমার যে ওই টায়ার্ডনেস যেটা ছিল, আমার শরীর দিয়ে ঘাম ঝরা, ইভেন আমার এই যে তৃষ্ণায় বুকটা ফেটে যাওয়া, এই সমস্ত নেগেটিভ জিনিসের অবসান আমার সাথে সাথেই হয়েছে। ইভেন যখন আমি বড়ইটা খাই, তখন মানে আমার কাছে এমন মনে হচ্ছিল রাসেল ভাই যে আমি এরকম স্বাদের বড়ই আর কখনো খাই নাই। এটা অত্যন্ত সুস্বাদু একটা বড়ই ছিল, যেটা আমাদের এই যে অ্যাজ ইউজুয়াল যে বড়ই আমরা বাজার থেকে কিনে খাই সেরকম কখনোই ছিল না। তো আমি ঢাকায় পৌঁছাইতে প্রায় তখন রাত শেষ হয়ে ফজরের নামাজের পরে 4টা থেকে 5টা এরকম সময় হয়ে যায়। তো আমি বাসায় পৌঁছানোর পর সবাই আমাকে জিজ্ঞেস করতে থাকে, এত রাত্রে কেন বাসায় এসছো, তোমাকে সারাদিন খুঁজে পাইনি, ফোন করেছি তোমাকে, তো তোমার কি হয়েছিল, এরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড তোমার কাছ থেকে মাঝে মাঝেই পাওয়া যায়, এখন কি কোনো কিছু তোমার সঙ্গে ঘটেছিল কিনা, বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তো আমি সেগুলোর উত্তর না দিয়ে জাস্ট এটুকুই বলি যে আমার কাজ শেষ করতে দেরি হয়ে যায় এবং খুব রাত্রে আমি রওনা দিই, যার কারণে আমার আসতে দেরি হয়েছিল। তো এরপর থেকে রাসেল ভাই আমার সঙ্গে আর কোনো কিছু ঘটে নাই। এই ঘটনা সম্পর্কে আমি বাসায়ও তেমন কিছু আর কখনো বলি নাই। আর এর ঠিক কিছুদিন পর একদম শেষ পর্যায়ে আমি তার ঠিক 3 থেকে 4 মাস গ্যাপে আমি ওই পাগলটাকে স্বপ্নে দেখি। স্বপ্নে দেখার পর
সেই পাগলটা আমাকে বলে যে তোমাকে দেয়া যে সবুজ সুতোটা আর ওই কালো কাগজ যেটা আছে সেটা তুমি এক নদীতে ফেলে দিও। আচ্ছা, আলটিমেটলি আমি সেই কথা মোতাবেক আমি ওইটা ফেলে দিই। দেন এরপরে আমার সঙ্গে তেমন আর কিছু ঘটেনি রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আচ্ছা, এই যে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে কেউ যদি আপনার ঘটনাটা বিশ্বাস না করে তাদের জন্য আপনার কি বলার আছে? আমার রাসেল ভাই এখানে একটা কথা, যে আমি একটু পেছনে ফিরে যাই এই প্রসঙ্গে, যে আমি যখন মানে এই ঘটনাটা সম্পূর্ণ মানে এক্সপিরিয়েন্স করি তার ঠিক মাস খানেক পর আমি এই নিয়ে নেটে একটু ঘাটাঘাটি করি। তখন সেখানে কিছু জিনিসের আমি মানে রেফারেন্স পাই, সেটা হচ্ছে টাইম লুপস অ্যান্ড হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড। সো এখানে কিছু জিনিসের বর্ণনা ছিল যে প্যারালাল ওয়ার্ল্ডে কিছু জিনিস এরকম সংযোগ হতে পারে, যখন বাস্তবিক জীবনে কোনো জিনিস ঘটে যায় তখন সেই জিনিসের কানেকশন যখন প্যারালাল ওয়ার্ল্ডের সঙ্গে হয় তখন এই জিনিসটা টাইম লুপস হয়। যেমন বাস্তবিক দিক থেকে যেমন সাপোজ 1 মিনিটের ঘটনা প্যারালাল ওয়ার্ল্ডে গিয়ে সেখানে 1 ঘন্টাও হতে পারে। না, সেটা তো আমরা জানি, সেটার ব্যাখ্যা আছে, আমি সেটা নিয়ে বলছি। আমি বলছি আপনার এই ঘটনা যদি কেউ অবিশ্বাস করে, আপনি তো মানে আপনি প্যারালাল ওয়ার্ল্ড থাকুক, টাইম লুপ যা বলছেন সবই ঠিক আছে, বাট আপনার ঘটনাটি আপনি যে বলছেন তার মানে হচ্ছে আপনি যে ঘটনাটি বলছেন আপনাকে অবিশ্বাস করা, সেক্ষেত্রে আপনার কি বলার আছে আমি সেটা বলছি। জি রাসেল ভাই, আমি বলছি তো আমি এই সম্পূর্ণ কিছু বিচার বিশ্লেষণ করার পর তখন আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমার সঙ্গে এই জিনিসটা যদি ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে এটার অস্তিত্ব আছে, আর যদি না ঘটে থাকে তাহলে আমি সম্পূর্ণ অন্য কোনো মানে সেন্সে ছিলাম যেটা আমার পক্ষে মানে ধরা সম্ভব নয়। তো আমি নিজেকে যখন বিশ্বাস করেছি যে হ্যাঁ সম্পূর্ণরূপে এটা আমার সঙ্গে ঘটেছে, তখন আমি বললাম যদি আমি কখনো কারোর সঙ্গে এই ঘটনা শেয়ার করি, যদি তারা কখনো এটা বিশ্বাস করে বা না করে, যদি করে তাহলে সেক্ষেত্রে অল ওকে, ঠিক আছে, কিন্তু এটা জানি যে আমার পক্ষে এটার সত্যতা কতটুকু। আর যারা বিশ্বাস করবে না তাদের ক্ষেত্রে এটাই বলার উদ্দেশ্য যে যদি কখনো তারা প্যারানর্মাল মানে অ্যাক্টিভিটি মানে কখনো এই টাইপের কিছু মানে ফিল করে, তারা কখনো এটা ডিনাই করতে পারবে না। আর প্রকৃতপক্ষে যারা ভূত বা প্যারানর্মাল জিনিস বা আত্মা এইসব জিনিস অবিশ্বাসী, তারা আমি মোস্ট প্রবাবলি এটা দেখেছি যে 90 থেকে 95% তারা কখনো এটা এক্সপিরিয়েন্স করে নাই। এক্সপিরিয়েন্স করে কখনো অবিশ্বাস করেছে এরকমটা আমি এখনো দেখি নাই। তো যারা যদি কখনো কেউ এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা মাস্ট বি এটা বিশ্বাস করতে বাধ্য হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আফনান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ হাসান মাহমুদ। ওনার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের বালুরচর বাজার নামক গ্রামে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন ওমানের মাস্কাটের আল বারকা নামক এলাকায়। ঘটনাটি মূলত ওনার ছোট ভাই খোরশেদ এবং ওনার মামা দুঃসম্পর্কের মামা যার নাম হচ্ছে মানিক, ওনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি ওনার নিজ বাড়িতেই ঘটেছে। তো বাড়ির বর্ণনাটা আমরা একটু দেই, তাহলে লিসেনারদের বুঝতেও সুবিধা হবে। ওনাদের বাড়িটা মেইন রাস্তার পাশে, ওনাদের বাড়ির পেছনে রয়েছে মেইন রাস্তা, আর ওনাদের বাড়ির সামনে রয়েছে একটি নদী, সেটা তেমন বড় না আবার খুব ছোটও না। ওনাদের বাড়ি থেকে 10 থেকে 15 গজ গেলেই মূলত ওই নদীটা পড়ে যায়। নদীর পাড়ে রয়েছে একটি বাঁশঝার, তার থেকে একটু দূরে আরেকটি বাঁশঝার রয়েছে। অবশ্য ওই বাঁশঝারটা পাশের বাড়ির আর কি। তো চলুন ঘটনায় যাই। ঘটনার সময়কাল 2013 বা 14 সাল হবে। তখন মরিচ পেকে যাওয়ার সিজন ছিল। তো পাকা মরিচেরও কিন্তু একটা বাজার রয়েছে। আমরা সবসময় কাঁচা মরিচ যেটা দেখি সেটা তো আছেই, মরিচ কিন্তু অনেক সময় পাকানোর জন্য রেখে দেওয়া হয়। তো যখন মরিচ পাকার সিজন থাকে তখন অনেকেই মরিচ খেতে মরিচ তুলতে থাকেন। বিশেষ করে গ্রামের মহিলারা মরিচ তোলা নিয়ে খুব বিজি থাকেন। ওই সময় তো অনেক মরিচ হয়ে থাকে, বিশেষ করে ওনাদের ওই এলাকায় প্রচুর মরিচ হয়। এই কারণে এই যে হাসান ভাইয়ের আম্মু মরিচ তোলায় বেশ ব্যস্ত ছিলেন। আর এই কারণে ওনার আম্মু সকাল 6টার সময় খেতে চলে যেতেন, আবার বিকাল বা পরন্ত বিকেল বা সন্ধ্যা লাগবে ভাব এমন সময় আসতেন। যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে আসতেন আর মরিচ খেতে থাকার কারণে সারা গায়ে বিভিন্ন ধরনের ধুলো বালি ময়লা তো লাগেই। আর মরিচ ক্ষেতের মধ্যে কিন্তু মারাত্মক গরম লাগে। যারা মরিচ ক্ষেতের মধ্যে ঢুকেছেন তারা বুঝতে পারবেন, কারণ মরিচ থেকে এক ধরনের তাপ নির্গত হয়। যারা মরিচ খেতে গরমের সময় মরিচ তুলতে যান
তারা বুঝতে পারবেন যে মরিচ তোলার সময় কি ভয়ঙ্কর রকমের একটা অনুভূতি হয়। এই কারণে মরিচ তোলার পর গোসল না করে আসলে মানুষ পরিপূর্ণ শান্তি পায় না। ওনাদের বাড়ির পাশেই তো নদী, তো ওনার আম্মু কি করতেন, ওই আসার সময় ওইখানে গোসল করে তারপর ঘরে ঢুকতেন। আর এই যে হাসান ভাই, ওনার তো ছোট ভাই ছিল খোরশেদ, আর যে মানিক মামা, ওনারা কি করতেন, দিনের বেলা গোসল করতেন না, ওই যে সন্ধ্যার সময় আবার কি ওই নদীতে একটু পানি বেশি আসতো নাকি, জোয়ার ভাটা হোক যে কারণেই হোক, তো ওই সময় গোসল করতে নাকি ভালো লাগতো। আর যেহেতু ওনার আম্মু সন্ধ্যার সময় ওই সময় গোসল করতেন, এই জন্য ওনারা ওই সময় আসতেন আর কি, সবার বয়স কম। এখন হয়েছে কি, ওই একদিন সন্ধ্যার দিকে ওনারা সবাই গোসল করতে নেমেছেন, তখন এই যে হাসান ভাই, তার ছোট ভাই খোরশেদ আর ওই যে মানিক মামা, তিনজনই সাঁতার কাটছেন। আর ওনার আম্মু সারাদিন কাজ করছে, তাই অল্প সময় গোসল করে দ্রুত বাসার দিকে চলে যান, কারণ আবার রান্না বাড়া করতে হবে। এদিকে ওনার মা যে চলে গেছেন, এটা কিন্তু এই হাসান ভাইয়ের ছোট ভাই খোরশেদ খেয়াল করে নাই। মানিক মামা অবশ্য খেয়াল করেছিল। তো ওনারা তো সাঁতার কাটতে কাটতে অন্ধকার হয়ে গেছে, চারদিকে বাড়ি যাওয়ার জন্য নদী থেকে উঠবেন, এমন সময় ওই যে বাঁশঝাড়ের কথা বললাম, যেটা ওনাদের পাশের বাড়ির বাঁশঝাড় আর কি, ওইখান থেকে দেখা যাচ্ছে একজন মহিলা, এটা এই হাসান ভাইয়ের আম্মু আর কি, ওরকমই দেখা যাচ্ছে। খোরশেদ যে তার নাম ধরে, এই খোরশেদ, এই খোরশেদ, তাড়াতাড়ি ওঠ, এদিকে আয়, এদিকে আয়। হঠাৎ করে মানিক মামা এই হাসান ভাই এবং খোরশেদ এই দুজন হাত চেপে ধরে, কারণ ওই সময়ে এই হাসান ভাই এবং খোরশেদ দুজনই কিন্তু উঠে ওই বাসার দিকে যাওয়া শুরু করেছে। আর মানিক মামা হাত চেপে ধরেছেন এই কারণে, উনি তো দেখেছেন যে ওনাদের মা, বিশেষ করে এই যে খোরশেদ এবং হাসান ভাইয়ের মা, উনি তো আরো আগে বাড়ি চলে গেছেন। আর এই বাসারটা পাশের বাড়ির, এই সময় তো ওনার এই বাসারের দিকে যাওয়ার কথা নাই সন্ধ্যার সময়, এই জন্য হাত চেপে ধরেছেন। আর ওই সময় আবার দূর থেকে এই হাসান ভাইয়ের আম্মু আবার চিৎকার করে বলছেন, এই কিরে, এতক্ষণ হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে, এখনো তোর গোসল হয়নি, তাড়াতাড়ি বাড়িতে আয়। যখনই ওনার আম্মু বাড়ি থেকে কথা বলেছে, তখন তিনজনই মারাত্মক ভয় পায়। আর ওই যে বাসার ওইদিকে তো এই হাসান ভাইয়ের মায়ের মতো করে একজন দাঁড়িয়ে ছিল ওই রূপ ধরে। তখন নাকি ওই মহিলার দিকে যখনই ওনারা তাকিয়েছেন, যতটুকু আলো তখন ছিল, তখন দেখা গেল ওই মহিলাটা ভয়ঙ্কর ভাবে হাসছে, মুখটা মনে হচ্ছে হাসতে হাসতে অনেক বড় হয়ে গেছে, আর চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে। তখন এই মানিক মামা এই হাসান ভাই এবং খোরশেদ দুইজনকেই দ্রুত হাত ধরে চিৎকার দিতে দিতে বাড়ির দিকে দৌড় দিয়েছেন। বাড়িতে চলেও আসছেন, বাড়ি তো কাছেই ছিল, অল্প কিছু মুহূর্তের মধ্যে ওনার বাড়িতে চলে আসছেন। তো হাসান ভাইয়ের আম্মু দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন, কি হয়েছে কি হয়েছে? তখন মানিক মামা বলেন যে না কিছু না, কুকুর দেখে ভয় পাইছি। তো ওই সময় যদি এই বিষয়টা বলা হয়, তাহলে সন্ধ্যার দিকে বা পরন্ত বিকেলে আর ওনাদেরকে নদীতে গোসল করতে যেতে দেবে না, এই জন্য মানিক মামা ওই সময় কিছু বলে নাই। আর মানিক মামা বলে দেন, শোন, এখনই কিন্তু কিছু বলিস না, তাহলে কিন্তু আমরা আর এই সন্ধ্যার সময় গোসল করতে পারবো না। তো ওনারাও কিছু বলেন নাই ওই সময়ের মতো, তো খাবার দাবার খেয়ে ঘুমায় গেছেন। পরের দিন এই হাসান ভাই এবং খোরশেদ এই দুই ভাইয়ের শরীরে মারাত্মক জ্বর আসছে। তো ওনার মা মনে করেছেন কি সন্ধ্যার সময় গোসল করেছে, এই জন্য জ্বর আসছে, এই জন্য দুই ভাইকে ওষুধ খেতে দিয়েছেন, কিন্তু জ্বর কমছে না। মানিক মামা কিন্তু একদম সুস্থ ছিলেন, ওনার জ্বরটার কিছুই হয় নাই। এর পরের রাত্রে ঘটা আরেকটা ঘটনা, সেটি হলো এই যে মানিক মামার সাথে ঘটনাটি ঘটেছিল। মানিক মামার যিনি মা, অর্থাৎ হাসান ভাইয়ের নানি, এই হাসান ভাইয়ের নানি কি করেছে, উনি ডেকে তুলেছে। নানি ওয়াশরুমে যাবেন, এই জন্য মানিক মামাকে ডেকে তুলেছেন। তো ওয়াশরুমগুলো তো গ্রামে ঘরের বাইরে থাকে, আর রাতের বেলা যেতে হলে কাউকে ডেকে নিয়ে যায়, তো মানিক মামাকে ডেকেছেন। তো নানি উঠে ওয়াশরুমে গেছেন, মানিক মামা বাইরে দাঁড়িয়ে আছেন। তো নানি যখন ওয়াশরুমে গেছেন, তখন মানিক মামারও ওয়াশরুমে যাওয়ার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তখন নানিকে বলছে, যাও মা, তুমি কখন বের হবা? তখন নানি বলছেন যে একটু পরে বের হবো, তুই এক কাজ কর, তুই পাশে কোথাও যা। তখন আবার এই মানিক মামা কি করছেন, উনি হাঁটতে হাঁটতে কি মনে করে বাড়ির পেছনের রোডের অন্য পাশে একটা বিল রয়েছে, ওই দিকে গেছেন। এত দূরে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু কেন জানি উনি ওই দিকে চলে গেছেন। উনি যখন ওইদিকে গেছেন, তখন হঠাৎ করে উনি দেখতে পেন
দেখতে পান যে দূরে একটি ক্ষেতের পাশে হুবহু এই হাসান ভাইয়ের মতো একজন দাঁড়িয়ে আছে। তিনি ভালো করে তাকে দেখেন, আরে এটা তো হাসানই। আর ওই সময় নাকি এই হাসান ভাই মানিক মামাকে ডাকছেন, ও মানিক মামা, ও মানিক মামা, এদিকে আসো, এদিকে আসো, এইভাবে ডাকছে। এটা দেখা মাত্রই মানিক মামা ভয়ে চিৎকার দিয়ে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। এদিকে নানি ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছেন। মানিক মামার চিৎকার শুনে বলছে, এই কি হয়েছে রে তোর? তখন মানিক মামা বলছেন, আমি তো হাসানকে দেখছি বিলের মাঝে। তখন নানি বলে, আরে কি বলিস, ও ছোট মানুষ, এত রাত্রেবেলা এখানে কি করবে? তখন নানি মামাকে নিয়ে সরাসরি এই হাসান ভাইদের বাড়িতে আসছেন, এসে ডাকছেন। তো হাসান ভাইয়ের আম্মু দরজা খুলে দিয়েছেন। তখন নানি বলছেন যে, এই হাসান কোথায়, ডাকো তো। এই মানিক তো ভয় পাইছে, এখন হাসানকে না দেখালে ওর ভয় তো কাটবে না। তখন হাসান ভাইয়ের আম্মু বলছে, ও তো ঘুমাচ্ছে। তখন মানিক মামাকে ওই নানি বলতেছে, যে দেখ হাসান ঘুমাইতেছে, তুই ভুল দেখছিস। এটা শুনে কিছুতেই তো বিশ্বাস করে না মানিক মামা, বলে না আমি ঠিকই দেখছি। শেষ পর্যন্ত মানিক মামা নিজের চোখে দেখে আসছেন যে হাসান ভাই ঘুমাচ্ছে। তো দুইবার এরকম ঘটনা ঘটলো। এরপর যখন সবকিছু বলা হয় তখন ঝাড়ফুঁক করানো হয়। হাসান ভাইয়ের বাবা টুকটাক ঝাড়ফুঁক করতেন, যদিও বা ওনার বাবা এখন বেঁচে নেই। করোনাকালীন স্বাভাবিকভাবেই নাকি ওনার বাবা মারা গিয়েছে, ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন। তো ওনার বাবা 3 দিন ঝাড়ফুঁক করেছেন। এরপরে আল্লাহর রহমতে আর কোনো ধরনের কোনো সমস্যা ওনাদের সাথে হয়নি। এটি ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমণি লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে সজীব। এটা একটা ছন্দ নাম। তার বাড়ি রংপুর তারাগঞ্জ এলাকায়। তো সজীব যে ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, এই ঘটনাটা নাকি আজ থেকে 20 বছর আগের ঘটনা। আর ঘটনাটা ঘটেছিল তার দাদির সাথে। রাসেল ভাই, আমি চেষ্টা করব সজীবের মতো করে ঘটনাটা আপনার কাছে শেয়ার করার। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তো সজীবের দাদি সে সময় ছিল ইয়ং, মাত্র সদ্য মানে নববিবাহিত বা বিয়ে হয়েছে তার, সেই সময়কার একটা ঘটনা। তো তারাগঞ্জের সেই গ্রামটা তখন ছিল একদম আজাপাড়াগা, মানে একদম এখন যেরকম একটু উন্নত হয়েছে সেরকম ছিল না। সে সময় চতুর্পাশে ঝোপঝাড় জঙ্গল, রাস্তাঘাট তেমন ছিল না, বেশিরভাগই ঝোপঝাড়ে বেশি ছিল, আর ঝোপঝাড়ের মাঝ দিয়েই রাস্তাঘাট ছিল। তো সজীবের দাদার বাড়ি ছিল গ্রামের একদম শেষ মাথায়, যার 3 দিকেই ছিল বিশাল বাঁশঝড় আর পুরনো আমবাগান। তো সজীবের দাদা তখন নতুন চাকরিতে ঢুকেছেন মাত্র, তাই মাঝে মাঝেই তাকে রাত বিরাইতে থাকতে হতো বাইরে। তো দাদি তখন ঘরে একদম একা থাকতো। তো প্রথম কয়েকদিন দাদি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। প্রতিদিন সন্ধ্যার পর পর যখন আজান শেষ হয়, রান্নাঘরের পিছনের জানালার খড়খড়িটা কে যেন খুব আস্তে করে নাড়ে। তো দাদি ভাবলেন হয়তো বাতাস বা কোনো বিড়াল। কিন্তু একদিন তিনি রান্নাঘরে পিঠা বানাচ্ছিলেন, হঠাৎ অনুভব করলেন কেউ একজন তার ঠিক ঘাড়ের পিছনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। দাদি তো তাৎক্ষণিকভাবে পিছনে ফিরলেন এবং দেখলেন যে সেখানে কেউ নেই। শুধু দেখলেন যে চুলোর ছাইগুলোর মেঝের উপর এমনভাবে ছড়িয়ে আছে যেন কেউ পা দিয়ে সেগুলোকে গুড়িয়ে মারিয়ে মানে দিয়েছে। তো রান্নাঘর থেকে বাইরের দিকে চলে গেছে এই ধরনের একটা ছাইগুলো দেখতে পেলেন। আশ্চর্যের বিষয় হলো সেই পায়ের ছাপগুলো ছিল একদম ছোট্ট একটা বাচ্চার মতো, কিন্তু তার আঙ্গুল ছিল মাত্র 3টা, এই ধরনের আর কি একটা পায়ের ছাপে। তো দাদি ভয় পেল, কাউকে কিছু বললেন না। কিন্তু সেদিন রাতে যখন তিনি ঘুমানোর চেষ্টা করতেছিলেন, হঠাৎ শুনলেন ঘরের দেয়ালের ওপাশ থেকে কে যেন নখ দিয়ে বারবার আঁচড়াচ্ছে, একটা ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। শব্দটা একবার মাথার কাছে, আবার পরক্ষণে পায়ের কাছে চলে যাচ্ছে। মনে হচ্ছিল দেয়ালের ভিতর থেকে কেউ একজন তাকে ধরার চেষ্টা করতেছে বা ভয় দেখার চেষ্টা করতেছে। তো এর কয়েকদিন পর সজীবের দাদা আবার কাজে বাইরে গেলেন। তো দেখা যায় যে উনি হলো চাকরির কারণে সবসময় বাসায় থাকতে পারেন না।
এক সপ্তাহ বাসায় থাকেন, আবার এক সপ্তাহ বাইরে থাকেন, এরকম আর কি সমস্যা হয়। তিনি আসলে সেই সময়ে মার্কেটিং এর কাজ করতেন, সেই সময়ে মার্কেটিং কাজ করতেন। এখন যেরকম কাজ করা হয় মার্কেটিং এর, হয়তো এখনের থেকে তখন একটু কাজের তফাৎ ছিল, কিন্তু সেই সময় আসলে মার্কেটিং এর করার কারণে তাকে অনেকটা সময় বাইরে, প্রায় এক সপ্তাহ ধরে সময় বাইরে থাকতে হতো। তো সজীবের দাদা এই কাজের কারণে তিনি একদিন বাইরে গিয়েছিলেন কয়েকদিনের জন্য। তো সেদিন ছিল ঘোর অমাবস্যা। তো আকাশ মেঘ থাকায় চারপাশটা ছিল কুচকুচে কালো। দাদি ঘরে একা লণ্ঠন জ্বালিয়ে শুয়ে পড়েন। তো হঠাৎ তিনি অনুভব করলেন যে ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে, যেন তিনি বরফের কোনো ঘরের ভিতর শুয়ে আছেন। লণ্ঠনের শিখাটা কোনো বাতাস ছাড়াই দাউ দাউ করে নীল হয়ে জ্বলতে শুরু করলো। দাদি হঠাৎ শুনতে পেলেন যে উঠানের কুয়ো থেকে কেউ পানি তুলতেছে, মানে পানি তুলে যেরকম শব্দ হয়। তো দাদি অনুভব করলেন যে সেই ধরনের শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কুয়ো থেকে কেউ পানি তুলছে। বালতিটা যখন কুয়োর দেয়ালে ধাক্কা খাচ্ছে, সেই শব্দটা পুরো নিস্তব্ধ রাতের বজ্রধ্বনির মতো দাদির কাছে বাজতেছে। তো দাদি ভাবলেন হয়তো কোনো চোর এসেছে। তো তিনি সাহসের সাথে জানালার একটা ঝাঁপ খুলে দেখতে চাইলেন। তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। কুয়োর পরে আসলে কেউ নেই, কিন্তু সেই কুয়োর বালতিটা নিজে নিজে উপরে উঠছে আর নিচে নামতেছে আর পানি তুলতেছে। আর সেই বালতির ভিতরে থেকে উপচে পড়া পানিগুলো যেন রক্ত, মানে লাল রঙের রক্তের মতো করে দেখাচ্ছে। মনে হচ্ছে যে কুয়োর ভিতর থেকে লাল রঙের রক্ত তুলে বাইরে রাখতেছে। ঠিক তখনই দাদি অনুভব করলেন ঘরের ছাদ থেকে টপ টপ করে কিছু একটা তার গায়ের ওপর পড়তেছে। তিনি হাত দিয়ে দেখলেন ওটা রক্ত নয়, বরং পচা মাছের আষ্টে গন্ধওয়ালা এক ধরনের আটালো লালা। তো তিনি উপরে তাকাতেই দিলেন একটা চিৎকার, কিন্তু চিৎকারটা তার কাছে মনে হলো যে আটকে গেল। ঘরের কড়িকাঠে ঝুলে আসছে এক বীভৎস ছায়া। তার মুখটা ছিল একদম মাংসহীন কঙ্কালের মতো, আর তার চোখ থেকে নীল রঙের বিষাক্ত রস গড়িয়ে পড়তেছে। সেই সত্তাটা দাদির একদম কাছে এসে মুখ নিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, তোর হাতে যে নতুন রূপার চুড়িগুলো আছে ওগুলো কি আমাকে দিবি? আর যদি না দিস তাহলে তোর রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। তো দাদি দেখলেন তার আলমারিতে রাখা বিয়ের বেনারসি শাড়িটা নিজে নিজে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আর সেই কাপড়ের টুকরোগুলো বাতাসে সাপের মতো ভাসতেছে। তো সজীবের দাদি তখন এত ভয় পান যে একদম কোণঠাসা হয়ে যান। সেই অশরীরী সত্তাটাই এবার সজীবের দাদির একদম কাছে চলে এলো। তার লম্বা লিকলিকে হাতগুলো ধীরে ধীরে দাদির গলার দিকে নেমে আসছে। দাদি যখন চিৎকার দিতে চাইলেন, দেখলেন তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সেই সত্তাটা তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে লাগলো, তোর এই সুন্দর চুলগুলো দিয়ে আমি আমার শেকল বানাবো। ঠিক ওই সময় দাদি তার বালিশে নিচে রাখা একটা লোহার ছুরিটা কোনো মতে বের করে সেই সত্তাটার দিকে ছুঁড়ে মারলেন। লোহার স্পর্শ করার সাথে সেই সত্তাটা একটা বিকট চিৎকার দিতে লাগলো এবং পুরো ঘর যেন কাঁপতে লাগলো। কিন্তু রহস্যের আসল অংশটা ছিল এখানেই। সেই সত্তাটা মিলিয়ে যাওয়ার সাথে সাথে দাদি দেখলেন যে ঘরের মেঝে ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং মাটির নিচ থেকে হাজার হাজার লাল পিঁপড়ে বেরিয়ে আসতে শুরু করলো। আর সেই পিঁপড়াগুলো মিলে দাদির সামনে একটা বিশাল আকৃতি ধারণ করলো। তো সজীবের দাদি তখন জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে দেখলেন সেই বীভৎস সত্তাটা আসলে আর কেউ নয়, সেটা ছিল ওই বাড়ির নিচে বহু বছর আগে চাপা পড়া এক অভিশপ্ত তান্ত্রিকের আত্মা। যে তান্ত্রিক গ্রামের মানুষ রূপার লোভ দেখিয়ে মেরে ওই জায়গায় পুঁতে রেখেছিল। এখানে আসলে ওই তান্ত্রিককে গ্রামের মানুষ রূপার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হয় এবং ওই ঘরের মধ্যে নিয়ে এসে তাকে মানা হয়, এবং পরবর্তীতে সেই ঘরটা, সে সময় ঘর ছিল না, এটা একটা জঙ্গল ছিল, তো সেই জঙ্গলের ভিতর তাকে পুঁতে রাখা হয়। কিন্তু পরবর্তীতে মানে অনেকদিন সময় পরিক্রমা যাওয়ার কারণে এক সময় এখানে সজীবের দাদা আর কি বাড়ি বানায়। তো যার কারণে এটা আর কি ঘটনাটা এইভাবে ঘটে যে
এইখানে সেই তান্ত্রিককে পুঁতে রাখা হয়েছিল এবং সেই তান্ত্রিকের আত্মা আর কি এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করে। তো পরের দিন সকালে সজীবের দাদিকে মেঝের ওপর অজ্ঞান অবস্থা পাওয়া যায় এবং তার সারা শরীরে সাদা সুতোর জট লেগেছিল এবং তার হাতের সেই রূপোর চুড়িগুলো একদম কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। সজীবের দাদি সুস্থ হতে দীর্ঘ সময় লেগেছিল, কিন্তু আজও তিনি একা অন্ধকার ঘরে থাকতে পারেন না। তিনি বলেন, আজও যখন তিনি গভীর রাতে একা থাকেন, তিনি শুনতে পান সেই তান্ত্রিকের নখের খটখটে শব্দ, আর জানালার ওপাশ থেকে কেউ একজন ফিসফিস করে বলতেছে, চুড়িগুলো তো দিলি না, আমি এই চুড়িগুলো তোর কাছ থেকে নেব, আমি এই চুড়িগুলোর জন্য অপেক্ষায় থাকবো। তো এরপরে আসলে দাদি অনেকদিন অসুস্থ থাকার পর তিনি সুস্থ হন এবং পরবর্তীতে সজীবের দাদা তিনি তার মার্কেটিংয়ের চাকরিটা ছেড়ে দেন, কারণ এই চাকরির কারণে তাকে প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে মাঝে মাঝে বাইরে থাকতে হয় এবং সেই সময় দাদি অনেক পাগলামি করেন এবং তাকে সেই সপ্তাহটা আক্রমণ করার চেষ্টা করেন। তো এর পরবর্তীতে যখন দাদা সেই দাদির সাথে পরিবারে থাকা শুরু করেন, এরপর থেকে আসলে কোনো ধরনের আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। কষ্ট করে একটা ঘটনা পাঠিয়েছেন আমাদের, আমি তার ঘটনা শোনাতে চাই আপনাদেরকে। ইয়েস, এটা একটা অডিও ক্লিপ। আমাদের প্রতিটি এপিসোডে ইমেল যেমন থাকে, খুব সঙ্গত কারণেই কিছু অডিও ক্লিপও আমাদের রাখতে হয় বা রাখি। আমার কাছে অডিও ক্লিপ ভালো লাগে, এ কারণেই ভালো লাগে যার ঘটনা তিনি তার মতো করে উপস্থাপন করছেন। ঠিক একইভাবে ইমেইলে যেমন যিনি যার ঘটনা সেভাবে লিখে পাঠান, অডিও ক্লিপ অনেকটা সেরকম। আমি চাই যারা ঘটনা লিখতে পছন্দ করেন না, বলতে পছন্দ করেন, তাদেরও অংশগ্রহণটা খুবই জরুরি, না হলে অনেক ঘটনাই হারিয়ে যাবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ আশিকুর রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা। গত মাসে আমি একটা আমার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা ইমেইলে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার ঘটনাটি শেয়ার করা হয়নি। এতে আমার বিন্দুমাত্র কোনো দুঃখ নেই। তো আজকে আবার আমি নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য ভয়েস রেকর্ডিং করছি। আশা করি ঘটনাটি ভালো লাগলে আপনি শেয়ার করবেন। ঘটনাটি আমি যেইভাবে কাকতালীয়ভাবে সংগ্রহ করেছি সেটা না বললেই নয়। আমি প্রতি মাসেই কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে আমি বাসই আমার হোম টাউনে যাই। কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে গত মাসেও আমি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে আমি যাওয়া শুরু করি। হঠাৎই গাবতলী বাসস্ট্যান্ড থেকে এক বড় ভাই আমার পাশের সিটে বসে এবং তার সাথে একটু আলাপ আলোচনা হয়। তিনি নওগাঁরই বড় ভাই। তার সাথে একটু আলোচনা পর্যার পর আমি ভূত.com এর এপিসোড কানে হেডফোন দিয়ে শোনা শুরু করি। কিছুক্ষণ পর সেই ভাই আমাকে প্রশ্ন করে, কি শুনছো? তখন আমি বললাম, ভাই আমি তো এই মতো ভূত.com এর আমি একজন ফ্যান। আমি অবসর সময়ে, ঘুমের আগে এবং ট্রাভেলিংয়ে, বিশেষ করে ট্রাভেলিংয়ের সময়, যে সময় আমি অবসর থাকি সেই সময় আমি ভূত.com এর এপিসোডগুলো ডাউনলোড করে স্বাধীন মিউজিক অ্যাপের মাধ্যমে শোনার চেষ্টা করি। তো সে কৌতূহলবশত আমার থেকে হেডফোন নিয়ে সেও কয়েকটি ঘটনা শোনে এবং তার ভালো লাগে। তো আমি কৌতূহলবশত সে ভাইকে আমি প্রশ্ন করি যে, ভাই আপনার এই মতো জানা কোনো বা আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক স্টোরি আছে কিনা, থাকলে আমি ভূত.com এ শেয়ার করতাম। তো ভাই বললাম, আমার তো নাই, তো আমার দাদুর এক বন্ধু ছিল, এখনো আছে, বেঁচে আছে, ডাক্তার। তার সাথে ঘটে যায় একটি লোমহর্ষক ঘটনা। সেই ঘটনাটি আমি তার কাছ থেকে কালেক্ট করি এবং তার মতো করেই আমি সেই ঘটনাটি বলার চেষ্টা করছি। কিন্তু রাসেল ভাই তিনি এখনো জীবিত থাকার কারণে এবং উত্তরবঙ্গের একটি সুনামধন্য সরকারি হাসপাতালে কর্মরত থাকার কারণে তার নাম এবং স্থানের নামগুলো আমি উপনাম ব্যবহার করার চেষ্টা করছি। এগুলো আমার দেওয়া নাম, এগুলো আসল নাম না। তো ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। রাসেল ভাই, যদিও আমি ঘটনাটি আপনার মুখ থেকে পড়ে শোনার জন্য খুব আগ্রহী ছিলাম, কিন্তু আমি বাংলা টাইপিংয়ে অদক্ষ থাকায় এবং আমার পড়াশোনার কারণে আমি পর্যাপ্ত সময় আমার কাছে না থাকার কারণে আমি বাধ্য হয়ে অডিও ক্লিপ আমি আপনার রেকর্ডিং করে আপনার ইমেইলে পাঠানোর চেষ্টা করছি। তো ঘটনাটি ঘটে সেই ডাক্তার আঙ্কেলের সাথে। ঘটনাটি যখন ঘটে তখন ঘটনাটির সময়কাল ছিল 1991 কি 92 সালে। তখনকার সময়ে আসলে আমাদের এই বাংলাদেশের মতো এত অত্যাধুনিক বাংলাদেশ তখন ছিল না।
তখন অনেক মানে এই মতো এত উন্নত ছিল না, তখন আমাদের এখনকার মতো তেমন ইলেকট্রিসিটি ছিল না, তখনকার রেল স্টেশনগুলো তেমন উন্নত ছিল না। তো ডাক্তার আঙ্কেল সবে মাত্র 1 মাস হলো উত্তরবঙ্গের কোনো এক হসপিটালে প্রথম পোস্টিং পায় এবং সেখানে 1 মাস চাকরি করে মাসের শেষের দিকে তিনি বাড়ি আসার চেষ্টা করেন এবং ঘটনার দিন রাতেই তিনি বাড়ি আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। তো ঘটনার দিন রাতে তো তার হসপিটালে চিকিৎসা রোগীদের দেখাশোনা করতে রাত 9টা বেজে যায় এবং পরের ট্রেনটি হচ্ছে রাত 10টা। কিন্তু রহিমগঞ্জ ট্রেন স্টেশন থেকে রাত 10টার পরে একমাত্র ভোর 4টা পর্যন্ত আর কোনো ট্রেন চলাচল করে না। তাই সে তাড়াতাড়ি একটি গাড়িতে চড়ে গরুর গাড়ির মাধ্যমে সে তাড়াতাড়ি রেল স্টেশনে 10টার আগে পৌঁছে যায়। তো আগে ঘটনাটির বর্ণনা দিই। যখন সে তখন গ্রামের একই রাস্তা দিয়ে, কখনো বাঁশঝাড়ের নিচ দিয়ে, কখনো পুকুরের পাশ দিয়ে, কখনো কবরস্থানের পাশ দিয়ে, কখনো বা হচ্ছে ঘন জঙ্গলের ভিতর দিয়ে, কখনো ফাঁকা ধুধু রাস্তা দিয়ে সে গরুর গাড়িতে করে যাওয়া শুরু করলো। প্রায় 10টা নাগাদ এইভাবে চলাচল করতে করতে সে রেল স্টেশনে পৌঁছে যায় ডাক্তার আঙ্কেল। তো রেল স্টেশনে নেমে সে রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে সেই দিকে দৌড় দেওয়া শুরু করে। হঠাৎ গরুর গাড়ির ড্রাইভার হাত তুলে তাকে একটা ডেকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সেই দিকে সে কর্ণপাত না করে প্ল্যাটফর্মের দিকে এক দৌড়ে চলে যায়। তো রেল স্টেশনে একটু বর্ণনা দেওয়া ভালো, ঘটনা বোঝার সাথে খুব ভালো হবে। তো সেই রেল স্টেশনটা তেমন সেই সময়ে রহিমগঞ্জ রেল স্টেশনটা তেমন উন্নত ছিল না। রেল স্টেশনের বাম দিকে ছিল হচ্ছে টিকিট কাউন্টার এবং সেখান থেকে টিকিট কাউন্টার পাশ দিয়ে গিয়ে হচ্ছে একটা চায়ের দোকান ছিল। সেখানে একটা ল্যাম্প পোস্ট ছিল। ল্যাম্প পোস্টের হালকা আলোয় কিছু দূর দূরে গিয়ে যাত্রীদের বসার জন্য কিছু আসন তৈরি করা ছিল, যাতে ওয়েটিংরত যাত্রীরা সে আসনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারে। তো ট্রেন দাঁড়িয়েই ছিল, সে ট্রেনে উঠতে যাবে, হঠাৎ এক বৃদ্ধ চাচা গম্ভীর স্বরে বলে উঠল, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? তখন সে হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরিয়ে তাকিয়ে দেখে একজন 60 থেকে 65 বছরের প্রায় বৃদ্ধ হয়ে গেছে এই মতো টাইপের এক ব্যক্তি। পুরো শীতকাল হওয়ার কারণে পুরো শরীর হচ্ছে কালো চাদর দিয়ে ঢাকা এবং তার একটি পা ছিল না, লাঠির উপর ভর দিয়ে, একটি পায়ে ভর দিয়ে এবং লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। তার কপাল পর্যন্ত চাদর ঢেকে থাকার কারণে তার চোখ দুটো ধোঁয়াশার মতো দেখাচ্ছিল, তেমন বুঝতে পারছিলাম না। এবং হচ্ছে সেই সময় ছিল একটু হালকা অন্ধকারও ছিল, তেমন ল্যাম্পপোস্টের আলোয় তেমন ভালোভাবে বোঝা যাচ্ছিল না। যে পায়ে সে দাঁড়িয়েছিল সেই পাটাও কেমন যেন মানে কালো হয়েছিল, ঠিক মতো বোঝা যাচ্ছিল না। তো সে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে, আমাকে পিছন থেকে ডাকলেন কেন? তখন লোকটি বলছে, কোথায় যাচ্ছেন? তখন ডাক্তার আঙ্কেল বলল যে আমি এই ট্রেনে উঠবো, এই ট্রেনে করে আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার জন্য এই ট্রেনে উঠবো এখন আমি। তখন লোকটি তাকে সতর্ক করে বলে যে এই ট্রেনে আপনি উঠবেন না। তখন সে ডাক্তার মশাই বিস্মিত হয়ে বলল, কেন ট্রেনে উঠবো না কেন? বলছে, এই কোনো পার্থিব ট্রেন না। কেন, আপনি জানেন না এই রহিমগঞ্জ স্টেশনে রাত 10টার পর কোনো পার্থিব ট্রেন চলাচল করে না? তখন সে বিস্মিত হয়ে বলল, আমি যে কিছুক্ষণ আগে টিকিট কাউন্টারের পাশে শিডিউলে দেখলাম এই স্টেশন থেকে রাত 10টা 5 মিনিটে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে, এটাই তো সেই ট্রেন। আর আমি তো এই ট্রেনের জন্যই তো আমি হসপিটাল থেকে গরুর গাড়িতে করে এসেছি, যাতে করে এই ট্রেন ধরে আমি আমার বাসায় পৌঁছতে পারি। সে বলছে, না, আপনি যাবেন না, এই কোনো সাধারণ ট্রেন না। আর এই ট্রেনের যে যাত্রী হয় সে কোনো সাধারণ মানুষ না,
এই হচ্ছে নরকের ট্রেন। তখন সে মনে মনে ভাবলো যে এই লোকটি পাগল হয়ে গেছে। অনেক সময় আমরা দেখি না বিভিন্ন রেল স্টেশনে পাগলেরা বিভিন্ন রকম বা পাগল ছিড়িয়ে ছুটিয়ে থাকে, বিভিন্ন কথাবার্তা বলে। সেও তাকে পাগল ভেবে মনে মনে বিড়বিড় করতে করতে বলল, কেন যে এই সব মকরশল এলাকায় আমাকে পোস্টিং ফেলাইছে বলে সে সাপ পাস না ভেবে ট্রেনে উঠে যায় এবং জানালার পাশে সে বসে পড়ে। সামনের দিকে তাকাতে সে অবাক হয়ে যায়, দেখলো যে তার যে বগিতে সে উঠেছিল সে বগিটা পুরোটাই ফাঁকা, কোনো মানুষ নেই। এখন পিছনের বগি এবং সামনের বগিতে লোক আছে কিনা সে সেটা জানে না এবং জানার চেষ্টাও করেনি। সে অনেকক্ষণ দৌড়ে এসেছে, তো এর জন্য গরম ধরে গেছে তার মধ্যে। জানালার পাশে বসে মোটামুটি ট্রেন চলা শুরু করলো এবং সে বাইরের প্রকৃতি উপভোগ করছিল এবং ঠান্ডা বাতাসে তার ভালোই লাগছিল। কিছুক্ষণ পর যেহেতু শীতকাল ছিল সেহেতু সে তার ঠান্ডা অনুভব শুরু হয় এবং সে মনে করে এখন আর ঠান্ডা বাতাস না লাগালে অসুবিধা হতে পারে। এই জন্য সে উঠে যেই জানালা বন্ধ করতে যাবে রাসেল ভাই, সেই ট্রেনের ওই বগিরই আর এক পাশ থেকে আর এক কোনার এক সিট থেকে সেই বুড়ো চাচা যে রেল স্টেশনে বসেছিল সেই চাচাই তাকে বলে উঠলো, জানালা লাগাতে যাবেন না, জানালা লাগানোর চেষ্টাও করবেন না, আর এই ট্রেনের জানালা দরজা কখনো কেউ লাগাতে পারে না, ইচ্ছা অনুযায়ী লাগাতেও পারে না, খুলতেও পারে না। এই ট্রেনে জানালা দরজা একাই খুলে যায়, একাই বন্ধ হয়ে যায়। তখন সে হঠাৎ বিস্মিত হয়ে উঠে বলল, আরে আপনাকে না আমি দেখলাম রহিমগঞ্জ স্টেশনে, আপনি সেই কাঠের ব্রেঞ্চের মধ্যে বসেছিলেন, তাহলে আপনি এখানে কিভাবে আসলেন আর আপনি উঠলেনই বা কি করে? তখন লোকটি বলল, আমি আপনার পিছন পিছন উঠেছি, হয়তো আপনি খেয়াল করেননি। তখন সে বিস্মিত হয়ে ডাক্তার আঙ্কেল আবার বলল যে, আপনি কি বললেন, জানালা লাগাবো না কেন? আমার ঠান্ডা লাগছে, আমি আমার পাশে জানালা লাগাবো। আপনার জানালা খোলা আছে, আপনি আপনার জানালা খোলা রাখেন, এতে কি সমস্যা? লোকটি গম্ভীর গলায় বলে উঠল, সমস্যা তো আছে, এই জানালা দিয়ে আমাদের মতো কিছু লোক ট্রেনে ওঠে। তখন সে বিস্মিত হয়ে উঠে বলল, ট্রেনে ওঠে মানে? ট্রেনে ওঠার জন্য তো ট্রেনের দরজাই খোলা আছে, আমি তো ট্রেনের দরজা বন্ধ করছি না, তাহলে আমাকে নিষেধ করছেন কেন? তখন সে আর কোনো কথা না বলে বিস্মিত হয়ে জানালা বন্ধ সে অনেক চেষ্টা করলো, কিন্তু জানালা লক হয়েছিল, বন্ধ করতে পারলো না। সে তার বৃথার চেষ্টায় সে জানালা থেকে অনেক দূর সিটের কোনায় এসে বসলো এবং কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখছিল। দেখতে দেখতে হঠাৎ সে দেখলো যে একটা পরের স্টেশন সে পার হয়ে যাচ্ছে, অনেক লোকজন দেখা যাচ্ছে, কিন্তু ট্রেনটি সেখানে থামায় না এবং লোকদেরকে নিচ্ছে না। তখন সে হঠাৎ বিস্মিত হয়ে বলল, আরে এ কি করে সম্ভব? এখানে তো ট্রেন থামার কথা এবং এই লোকদেরকে তো এই স্টেশনে নেওয়ার কথা। তখন সেই বৃদ্ধ লোকটি গম্ভীর গলায় বলল, কি বলেছিলাম না, এই ট্রেন কোনো পার্থিব ট্রেন না, এই ট্রেন একবারই থামে, সেটা হচ্ছে রহিমগঞ্জে থেমেছিল, ওই এক স্টেশনে যাত্রী তোলে এবং এই ট্রেনে শেষ স্টপেজ হয়, পরের শেষ স্টপেজে থামে। তখন সে কোনো সাত পাঁচ না ভেবে, তার কথায় কান না দিয়ে সে মনে মনে চিন্তা করছিল যে এ কি করে সম্ভব, এটা কি ধরনের ট্রেন হতে পারে যে স্টপে থামে না। তখন চিন্তা করতে করতে ট্রেন খুব বেশ ছন্দে জোরে দ্রুত চলা শুরু করে। হঠাৎ তার চোখ তার সামনের সিটের পরের সিটই পড়ে, সেখানে সে দেখে, সেখানে তার চোখ পড়তে সে মানে পাথরের মতো শক্ত হয়ে যায়, বরফের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়। রাসেল ভাই দেখে যে একজন মহিলা, মধ্যবয়স্ক মহিলা, মাথায় সিঁদুর পরা, লাল বেনারসি শাড়ি পরা মহিলা এবং তার পাশেই বসে আছে একজন মধ্যবয়স্ক পুরুষ, বয়স 50-55 হবে। তার মাথার ডান সাইডে গুলিবিদ্ধ এবং সেখানে গুলির ফুটো দেখা যাচ্ছে এবং সেখানে রক্ত ভরে আছে এবং সেই মহিলাটা তাকে দেখে মুচকি মুচকি হাসছে। তো এখানে ডাক্তার সাহেবের ভয় পাওয়ার কারণ হচ্ছে, সে দেখলো মহিলাটা মানুষ মারা গেলে যেমন মানুষের দেহ সাদা ফ্যাসফেসে হয়ে যায়, সাদা ধবধবে হয়ে যায়,
রক্ত না থাকলে যেমন ফ্যাসফ্যাসে ভাব হয়, এবং হচ্ছে মানুষ মারা যাওয়ার পর রিগোরমেটিসে ভোগে। সেটা রিগোরমেটিস হচ্ছে মেডিকেল টার্মে রাসেল ভাই, যে মারা যাওয়ার পর কিছুক্ষণ পর তার মানুষের দেহের বিভিন্ন পেশিগুলো শক্ত হওয়া শুরু করে, এবং ওই শক্ত হয়ে গেলে সে পেশি আর কখনো মানে সোজা করা যায় না বা বাঁকানো যায় না। সেই মতো তার ঘাড় বাঁকা করে সে মহিলাটি মুসকি মুসকি হাসছে এবং তার পাশে বসা পুরুষটি কালো চাদর পরে ঢেকে আছে। সে দেখে খুব ভয় পেল এবং সে মাটির দিকে মাথা ও জানালা পাশে তার মুখ ঘুরালো। তো সে ভয়ে কাঁপছিল, সে কাঁপার সাউন্ডে তার পা ঝুঁকছিল এবং পায়ে কি যেন একটা পানি, পায়ের নিচে থাকলে পা কাঁপাকাঁপি করলে যেমন সপসপে একটা শব্দ হয়, সে মতো শব্দ তার কানের পৌঁছায়। সে নিচের দিকে তাকিয়ে দেখলো যে তার সিটের সামনের সিটের নিচ দিয়ে তার পা বেয়ে রক্ত পিছনের দিকে চলে যাচ্ছে। সে যখনই দেখার জন্য দাঁড়িয়ে গেল রাসেল ভাই, তখনই দেখলো আরো লোমহর্ষক ঘটনা। সে দেখলো এতক্ষণ যে দম্পতিকে সে দেখছিল, সে পুরুষের গায়ে চাদর জড়ানো, সে চাদরটি আর নেই। তার বুকের পাশে দুই হাতে দুইটি কাটা হাত, এবং সেই মহিলাটি ব্লাউজের নিচে দুইটি হাত নেই, শুধু ব্লাউজ দুটো ঝুলছিল। সে বসে থাকার কারণে তার হাত দুটি স্পষ্টভাবে দেখতে পারেনি, কিন্তু এখন এবার সে স্পষ্টভাবে দেখতে পেয়ে সে ভয়ে বিস্মিত হয়ে চিৎকার দিয়ে দু হাত সরে গেল এবং সে বরফের মতো ফ্রিজ হয়ে গেল। তার এই অবস্থা আপনার কয়েক মিনিট পর না কাটে, পিছন দিক থেকে তার জামা টানার মতো অনুভূত হয়ে সে দেখে পিছন দিক থেকে একজন জামা টানছে, আর বলছে যে ফিরে তাকিয়েছে। সে দৃশ্য দেখে সে আরো শক হয়ে যায়। দৃশ্যটি হচ্ছে মানে হচ্ছে 8-10 বছরের এক মেয়ে, তার কোলে একটা পুতুল এবং তার হাত দুটোর দুই হাতেরই কবজি নেই। সে কবজিবিহীন হাত দিয়ে তার জামা টানছে এবং বলছে, বাবু বাবু আমার সাথে খেলবেন? আমার ভাইটা না আমার সাথে খেলতে যাচ্ছে না, আপনি কি আমার সাথে খেলবেন? তখন ডাক্তার মশাই তাকে দেখে খুব ভীত হয়ে যায় এবং বলে, এ কি করে সম্ভব? তোমার হাত কি হলো? তোমার হাত দুই হাত কাটা কেন? আর তুমি কিভাবে আমার জামা ধরে টানলে? তোমার হাত কাটাতো। তো এই কথা বলে দেখে তার এই অবস্থা দেখে মহিলাটি আরো দুই একটা কথা বলে পৈশাসিক হাসি হেসে রাসেল ভাই কি এক বিদঘুটে হাসি হেসে ফেলে। সেই হাসি দেখে ডাক্তার সাহেব খুব ভয়ে জড়সড় হয়ে যান এবং সেই লোকটির বৃদ্ধ লোকটি বলল, কি? আবার সেই ভারী গলায় বৃদ্ধ লোকটি বলল, কি বলেছিলাম না এখনো পার্থিব ট্রেন না, এই নরকের ট্রেন। এই ট্রেনে যে ওঠে সে আর কখনো তার জীবন নিয়ে ফিরিয়ে যেতে পারে না। এ কথা শুনে রাসেল ভাই ডাক্তার সাহেব ভয়ে এবং আতঙ্কে চিৎকার করে ওঠে এবং দুই এক হাত পিছে গিয়ে দরজার পাশে চলে যায়। তখনই দরজা জানালা বন্ধ হয়ে যায় এবং ঝাপটানো শুরু করে। কিছুক্ষণ পর দরজা খুলে যায় এবং সে নিচের দিকে যা দেখে রাসেল ভাই, এটা সে তার চোখে দেখে তার চোখে বিশ্বাস করাতে পারে না। সে দেখে ট্রেনটি আর রেল স্টেশন দিয়ে চলছে না। ট্রেনটি মনে হচ্ছে রেল স্টেশন থেকে, রেলের পাত থেকে কিছু দূর ভেসে আকাশ দিয়ে চলা শুরু করেছে এবং বাইরে থেকে দু চারটি হাত, কাটা হাত, অর্ধগলিত পচা মাংসের হাত এসে তার ডান পা চেপে ধরে এবং সে পা ধরে টেনে টানা হেঁচড়া শুরু করে, যাতে হাতগুলো তাকে টেনে দরজার বাইরে ফেলার চেষ্টা করে। কিন্তু সে এক দরজার কাছে লোহার শিক ধরে শক্ত করে ধরে থাকে এবং সে অনেক চেষ্টার পর পা ঝাড়া দেওয়ার পর তো সে হাতগুলো থেকে ছেড়ে এনে এবং সেই লোকের কাছে দৌড়ে গিয়ে তার জীবন ভিক্ষা চায়। তখন সেই লোকটি বলল, আচ্ছা দেখি আমি কি করতে পারি। তখন সে দেখে যে এতক্ষণে তার বগিটি পুরোটাই ভরে গেছে। সেই বগির মধ্যে কেউ তাস খেলাচ্ছে, কেউ আবার দুজনের সাথে গল্প করছে। সে দম্পতির কোলে এক বাচ্চা ঘুমাচ্ছে। সবাই তার দিকে দেখে হাসা শুরু করে। এই মতো অবস্থায় সে ভীষণ ভয় পায় এবং সেই লোকটি বলে, তুমি আমার পিছনে থাকো। তখন সে অশিরির সামনে যায় লোকটি এবং তার যে অবশিষ্ট পাটি ছিল রাসেল ভাই ডান পা, সে পাটি সামনের দিকে বাড়িয়ে দেয় এবং সে অশিরিগুলো নিজ নিজ সিট থেকে উঠে
তার পা থেকে মাংস খুবলে খুবলে খাওয়া শুরু করে এবং তার পা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে এবং সেই লোকটি বিদঘুটে বিকট আওয়াজ করে চিৎকার করা শুরু করে। এই অবস্থা দেখে রাসেল ভাই ডাক্তার সাহেব আর বেশিক্ষণ তার সেন্স ধরে রাখতে পারেনি, সে সেন্সলেস হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে গভীর রাতে দেখে, কত রাত হয়েছে সে জানে না, সে দেখে সেই রহিমগঞ্জ স্টেশনের সে বেঞ্চে সে শুয়ে আছে এবং তার পাশে বসে আছে সেই বৃদ্ধ চাচা। সেও তাকে দেখে তড়িগড়ি করে উঠে বসে এবং বলে, আপনি কি করে সেই ট্রেন থেকে আপনি বেঁচে ফিরলাম? কি করে সম্ভব? ওই ট্রেন থেকে কি করে ওই ট্রেনের ভিতরে ছিলাম তো আমরা, কি করে আমরা সেই স্টেশন রহিমগঞ্জ স্টেশনে আবার এসে পড়লাম? তখন সে লোকটি বলে, তোমাকে বাঁচাতে গিয়ে আমার এই পাখানা আমাকে বিসর্জন দিতে হয়েছে। তখন বললো যে বিসর্জন দিতে হয়েছে, আমরা না মরে কিভাবে বেঁচে ফেললাম? তখন লোকটি বলল, আমাকে না মারার কারণ হচ্ছে তারা ছিল আমারই গ্রামের মানুষ। তখন ঘটনার যে মেইন টুইস্টার আসল হয়, সেই টুইস্টার সে চাচার মুখে বর্ণনা এইভাবে করলো যে সেই বগির যতগুলো লোক ছিল সেগুলো ছিল সে চাচার গ্রামেরই মানুষ এবং চাচার গ্রামটি হচ্ছে কাকতালীয়ভাবে সেই ডাক্তারের সে হসপিটাল যে হসপিটাল চাকরি করে সেই হসপিটালের পাশেই এক গ্রাম। তো চাচা তার মুখের বর্ণনা দেওয়া শুরু করে যে প্রতি বছর শীতকালে তাদের পাশের গ্রাম থেকে কয়েকটা স্টেশন পরে বকুলপুর নামক এক গ্রামে যাত্রাপালার আয়োজন করা হয় এবং প্রতি বছরই করা হতো এবং সেখানে সে উদ্দেশ্যে মেলা লাগতো এবং সে মেলা দেখার জন্য এবং যাত্রা শোনার জন্য বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে মানুষজন সেখানে জড়ো হতো। একদিনব্যাপী সেই মেলাতে উপস্থিত হইতো। সেবার তার গ্রামের লোকদের সঙ্গে সেই চাচাও সেখানে উপস্থিত হয় এবং যাত্রাপালা দেখার পর, মেলায় ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার পর, আনন্দ ফুর্তির পর তাদের ফিরতে সেই রাত রহিমগঞ্জের স্টেশনে ফিরতে রাত 10টা বেজে যায় এবং তারা সকলে মিলে সেই ট্রেনে উঠে যায় এবং সামনের স্টেশনে ট্রেন থামায় এবং সেই চাচা স্টেশনে স্টলে যায় পানি খাওয়ার জন্য। সেখানে তার সাথে টিটির দেখা হয়। তো বলে রাখা ভালো রাসেল ভাই, রহিমগঞ্জ থেকে সে বৃদ্ধ চাচা টিকিট কাটে না কাটার কারণে টিটি তার কাছ থেকে টিকিট দেখতে চাইলে সে টিকিট দেখাতে পারে না এবং না দেখানোর কারণে তাকে সেই স্টপেজেই থেকে যেতে হয়, স্টেশনে থেকে যেতে হয়, তাকে আর ট্রেনে নেওয়া হয় না। ট্রেনটি ছাড়ে তো সেই স্টেশনেই সে ভোর 4টার সকালের ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। সকালে সে শোনে এক লোমহর্ষক ঘটনা, যে ট্রেনটি ছেড়ে গেছে, যেই ট্রেনের মধ্যে তার গ্রামের সহ অন্যান্য গ্রামের লোকজন ছিল, সেই ট্রেনটি কয়েকটা স্টেশন পার হওয়ার পর এক স্টেশনে বিকট দুর্ঘটনার কারণে সে ট্রেনে যতগুলো যাত্রী ছিল রাসেল ভাই, কাকতালীয়ভাবে সবাই ট্রেনে কাটা পড়ে মারা যায়। তো এই দুর্ঘটনার মূলে ছিল তখনকার দিনে বিভিন্ন মাওবাদী সংগঠন ছিল, যারা রাতের বেলা বিভিন্ন স্টেশনে রেলের পাত কেটে এই ধরনের রেলের দুর্ঘটনা ঘটাতো। তারা বিভিন্ন ট্রেনে ডাকাতি করত। তো তাদের এই রেল পাত কাটার কারণে সেই ট্রেন দুর্ঘটনাটি ঘটে। তো এই বলে চাচা বলল, তার ঘটনা শেষ করলো। ঘটনা শেষের পর ভীত সন্ত্রস্ত কণ্ঠে এবং আমতা কণ্ঠে ডাক্তারমশাই বলে উঠল, চাচা আপনার নামটা কি জানতে পারি? তখন সে চাচা বলল, আমার নাম মতি মিয়া। এই বলে কিছুক্ষণ পর তারা নিস্তব্ধ ভাবে বেঞ্চে বসেছিল, কেউ কারোর সাথে কথা বললো না আর। তো রাসেল ভাই কিছুক্ষণ পরে ভোর 4টার সেই ট্রেনটি আসে। সেই ট্রেনে করে সে ডাক্তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু কয়েকদিন ছুটি ছিল, সেই ছুটিতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং পরিপূর্ণ সুস্থ হওয়ার পর কয়েকদিন থেকে আবার সে হাসপাতালে সে ব্যাক করে। হাসপাতালে ব্যাক করার পর চাচা প্রথমেই সেই চাচার গ্রামের এক কর্মচারী সে হাসপাতালে কাজ করত। তখন সেই কর্মচারীকে ডেকে সে ডাক্তার সাহেব বলল যে, তুমি কি মতি মিয়ার নাম জানো? মতি মিয়া কে ছিল তুমি কি জানো? তোমার গ্রামে কি মতি মিয়া বলে কেউ ছিল? তখন সে কর্মচারীটা বলে, চিনবো না কেন, সে তো একজন ভালো মানুষ ছিল, সারা জীবন তার
বিভিন্ন কাজকর্ম মানুষের সেবার জন্য করে গেছেন। এমনকি আমরা যে হাসপাতাল দেখছেন, এই হাসপাতাল চাকরি করছি, এই হাসপাতালের জায়গাটা তারই জমি, সে হাসপাতালের নামে দান করে দিয়ে যায়। সে সারা জীবন গ্রামের লোকজনের কথা কল্যাণ নিয়ে ভাবনা চিন্তা করতো। এই তো 3 বছর আগেই সে রহিমগঞ্জ রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যায়। তখন এই কথা শুনে ডাক্তার সাহেব, রাসেল ভাই কি বলবো, আরো বিস্মিত হয়ে যায়। যাই হোক, ঘটনাটি এখানেই শেষ হয়। এবং এই ঘটনাটির মধ্যে বলার ভঙ্গিমার কোনো ভুল ত্রুটি থাকলে রাসেল ভাই আমাকে ক্ষমা করে দিয়েন। আমি তেমন অডিও ক্লিপে রেকর্ডিংয়ে তেমন দক্ষ না, বিভিন্ন মুখের জড়তার কারণে অনেক সমস্যা হয়েছে ঘটনার মধ্যে। এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে শ্রোতা বন্ধুদের সাথে আপনি শেয়ার করবেন, এটাই আমার আকুল আবেদন। আর আরেকটা কথা বলে রাখি রাসেল ভাই, বিশ্বাস করা আর না করাটা আসলেই একজনের ব্যক্তিগত ব্যাপার। এই প্যারানর্মাল ঘটনাগুলো যার সঙ্গে ঘটে সে ব্যতীত আর কোনো ব্যক্তি এই ধরনের ঘটনা বিশ্বাস করতেই চায় না, যতক্ষণ পর্যন্ত না তার সাথে এই ধরনের কোনো ঘটনা, ভুতুড়ে ঘটনা ঘটে। তো ঘটনাটি 100% সত্য। এবং এই ঘটনাটি নিয়ে আপনার কোনো সন্দেহ থাকলে আমার ইমেইলে আমার নাম্বার থাকবে, আমার সাথে কোনো সমস্যা, কোনো তথ্য জানতে চাইলে ইমেলের মাধ্যমে বা আমার মোবাইল নাম্বারে আপনি ফোন করে আমার সঙ্গে আমার থেকে বিষয়গুলো জেনে নিতে পারবেন। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। এই ঘটনাটা আসলে আমি একজনের কাছ থেকে শুনেছি, আমি এই ঘটনাটা একজনের কাছ থেকে কালেক্ট করেছি, যিনি আমার সম্পর্কে বড় ভাই। এবং এই ঘটনাটি তার এক ফ্রেন্ডের সাথে ঘটা। তো এই ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর, 19-20 বছর এরকম হবে, দেখা গেছে 2005-4 এরকম কোনো সময়। এক্সাক্ট সে বছরটা বলতে পারে নাই। ঘটনাটা এরকম যে আমার যে বড় ভাইয়ের ফ্রেন্ড, আমি বরঞ্চ তার ভাষায় বলি, বুঝতে সুবিধা হবে আর কি। তো ঘটনাটা যখন ঘটে তখন যে ভাই, আমার বড় ভাইয়ের যে ফ্রেন্ড, তার নাম হচ্ছে তোহান। তো এই তোহান ভাইয়া হচ্ছে ঢাকা থেকে দেশের বাড়িতে যাবে। তার জন্ম মূলত দেশের বাড়িতেই, এবং খুব ছোটবেলায় সে ঢাকায় চলে আসে। তার কোনো একটা সমস্যার কারণে পুরো ফ্যামিলি নিয়ে ঢাকায় চলে আসে। তো এটা মূলত যখন যায় তখন তার বয়স হবে আনুমানিক 15-16 এরকম। এবং খুব ছোটবেলায় তাকে নিয়ে তার বাবা মা এবং তার পুরো পরিবার ঢাকায় চলে এসেছিল কোনো একটা পারিবারিক ঝামেলার কারণে। তো মূলত তার জন্মের পরে কখনো সে ওই গ্রামে যায়নি, এবং তার যে 15-16 বছর বয়স হয়েছে সে এর মাঝে কখনোই যায়নি বা দরকার পড়েনি সেভাবে। তো এর মাঝে তার বাবা একবার যায়, যে বাড়িঘর ঠিকঠাক করে আসে, সবকিছু গুছিয়ে আসে, এবং সিদ্ধান্ত হয় যে তারা একবারে গ্রামে চলে যাবে। সেখানে তার একজন চাচা ছিল, তার বাবারা 2 ভাই, সুতরাং সে চাচা সবকিছু দেখাশোনা করত। তো ওইখানে যাওয়ার জন্য যখন পরিকল্পনা করে, সবকিছু তার বাবা হচ্ছে ট্রাকে করে বাসার যত যা ছিল সব আগে পাঠিয়ে দেয় পরিচিত একজন ট্রাক দিয়ে। এবং তার চাচা সাথে আসছিল ঢাকায়, সে ট্রাকে করে সব মালপত্র নিয়ে যায় এবং সবকিছু গোছগাছ করে সব ঠিকঠাক করে আর কি রওনা দিতে সন্ধ্যা হয়ে যায়। তো রওনা হবে, একটা গাড়ি ভাড়া করে, ছোট একটা ট্যাক্সি, যেখানে সে এবং তার ছোট বোন এবং তার বাবা মা 4 জন মিলে হচ্ছে ওই গ্রামের বাড়িতে ব্যাক করবে আর কি। তো এই ব্যাক করার সময় হচ্ছে ঘটনাটা মানে শুরু হয়। তো
তো তারা শহর থেকে যখন গ্রামের মোটামুটি কাছাকাছি চলে আসে, যেখানে হাইওয়ে রোডটা শেষ হয়ে গেছে, মেন রোড যেটাকে বলে গ্রামের রাস্তায়, ওই হাইওয়ে রোড শেষ হয়ে যাওয়ার পরে প্রায় হচ্ছে কাঁচা মাটির রাস্তা, তাদের প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা তাদেরকে যেতে হবে এবং পায়ে হেঁটে, যেখানে মানে রাত হয়ে গেছে, প্রায় ঢাকা থেকে পৌঁছতে পৌঁছতে 3-4 ঘন্টা সময় লেগে গেছে। তারা রওনা দিচ্ছে দেখা গেছে সন্ধ্যা 6টা 6:30, হ্যাঁ, পৌঁছতে দেখা গেছে 9:30, 10:30, 10টা এরকম বেজে গেছে। তখন আর কি ওই সময় গ্রামে অনেক রাত, গাড়ি তো দূরের কথা, কোনো ভ্যানও পাওয়া যেত না আর কি। তো তারা সিদ্ধান্ত নেয় যে হেঁটেই তারা রওনা দিবে। তো যে কথা সেই কাজ। তো যেহেতু সবকিছু ট্রাকে পাঠাইয়ে দিছে, কাছে ছিল হাতে 2-1টা ব্যাগ, একটা ঝুড়ি, যে ঝুড়ির ভিতরে কিছু ফল এবং কিছু খাবার দাবার, রুটি, কেক ইত্যাদি ওই ঝুড়ির ভিতরে ছিল। সেই ঝুড়িটা হচ্ছে ওই তোহান ভাইয়ের কাছে দিয়ে দেয়, আর যে ছোট হাতের ব্যাগগুলো ছিল সেগুলো তার বাবা মা এবং বোন তারা নেয়। তো তারা রওনা শুরু করে। এখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। তো তারা যখন রওনা শুরু করে ওই কাঁচা রাস্তা দিয়ে প্রায় 5-7 মিনিট হাঁটার মতো আসে, এবং আসার পরে দেখে যে তার একটা ভাই ওখানে মানে দাঁড়ায় আছে। জ্যোৎস্না রাত ছিল, হালকা রাস্তাঘাট পরিষ্কার ছিল, যেখানে তার একটা ভাই, যে হচ্ছে আপনার কি বলে এটাকে, আমি কি বলবো, মানে মানসিক ভারসাম্যহীন, কথা বলতে পারতো না, যেটা বোবা বলা হয় আর কি, গ্রামের ভাষায় মানুষজন বোবা বলে। তো সে কথা বলতে পারে না। তো শুনতে পারছে তার ভাই, চাচাতো ভাই, ওই যে তার চাচা শহরে তাদের আগায় নিয়ে আসার জন্য গেছিল, তার ছেলে আর কি, তো মানসিকভাবে ভারসাম্যহীন, কথা বলতে পারে না। তো মানে সে তাকে হয়তো বা পাঠাইছে, রাত বেশি হয়ে গেছে আগে আনার জন্য, আর গ্রাম অঞ্চলে চলে ফিরে অভ্যাস আছে। তো সে আসছে, এসে চাচাতো ভাইয়ের হাত থেকে ঝুড়িটা নিছে এবং সবাইকে পথ দেখাই আর কি নিয়ে যাচ্ছিল গ্রামের দিকে। এমন সময় রাসেল ভাই রাস্তার মাঝে কয়েকটা বিড়াল চলে আসে। এই জিনিসটা অদ্ভুত যে ফাঁকা একটা রাস্তা, এরকম একটা রাস্তায় এত রাত্রেবেলা, যেখানে মানুষজনের এক ঘুম হয়ে গেছে, মানুষের ঘুম একটা ইতিমধ্যে হয়ে গেছে, এরকম সময় রাত 10টা-11টা বেজে গেছে। আজ থেকে আপনার 20 বছর 19 বছর আগের কথা, 2005-4 এরকম সময় আর কি। তো মানে যাই হোক, 4-5টা বিড়াল, কালো বিড়াল আর কি, এসে রাস্তা ঘিরে ফেলে তাদের, মানে রাস্তা দিয়ে যেতে দিবে না এরকম একটা অবস্থা। তো তারা ওখানে মারামারি শুরু করে দেয় রীতিমতো, মানে হ্যাঁ, বিড়ালের যে চিল্লাচিল্লি যে শব্দটা আছে, হ্যাঁ, গঙ্গানির শব্দ এরকম শুরু করে দেয়, যেতে দেবে না। তো এক প্রকার বিরক্ত হয়ে ভাইয়া হচ্ছে ওই লাঠি, রাস্তার পাশে একটা লাঠি ডাল ভেঙে নিয়ে তারা দিলে বিড়ালগুলো ছিটে পিটে আর কি দৌড়দৌড়ি করে 4টা বিড়াল 2 দিকে চলে যায় ভাগ হয়ে। তো ততক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। তো এরপরে হচ্ছে তারা রাস্তায় আর কিছু ঘটে না, বাড়িতে চলে আসে ঠিকঠাক মতোই। বাড়িতে চলে আসার পরে অতিরিক্ত রাত যেহেতু হয়ে যায়, তারা ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করার দরকার। তখন হচ্ছে ওই ঝুড়িটা আনতে বলে, ভাইয়াকে আনতে বলে। নিয়ে আসার পরে তার চাচাতো ভাইকে বলে নিয়ে আসতে, কোথায় রেখেছে। তো এটা বাইরে ছিল আর কি, ভুলে ওটা সবকিছু আনছে ঠিক আছে, ঝুড়িটা মানে ভুলে মানে বাইরে রয়ে গেছে। তো ঝুড়ি আনতে যেয়ে দেখে ঝুড়ি একদম খালি। মানে এমন একটা পরিস্থিতি যে এতটা রাস্তা হাইটে আসছে, সবকিছু ঠিকঠাক ছিল, এখন বাড়ির বাইরে ঝুড়িটা ছিল এত সময়, এখন ঝুড়িটা খালি। যেটা দেখা গেছে আনুমানিক 7-8 কেজি এরকম ওজন ছিল, ফল ছিল, আরো ফ্রুট, কিছু খাবার দাবার ছিল। ওই ঝুড়িটা টোটাল খালি। তো মানে বাড়ি সবাই অবাক হয়ে যায়, এটা যাবে কোথায়? বাড়িতে কোনো কুকুর নাই, বা এই ঝুড়িটা যেভাবে বাঁধা ছিল, ঝুড়ি উপরে ঢাকনা দিয়ে সুন্দর করে বাঁধা ছিল, যেটা মানে সাধারণ তাকে কেটে বের করতে হবে। যে সুতা রশি দিয়ে বাঁধা ছিল, ওটা যদি খুলতে হয় তাহলে এটাকে কেটে, বটি দিয়ে কেটে ওটাকে বের করতে হবে। তো বাড়ির সবাই তো মানে এক প্রকার ভাইয়ের সাথে চিল্লাচিল্লি শুরু করে দেয় যে এটা কোথায় গেল। মানে এরকম একটা সিস্টেম, অতগুলো ফল তো একজন খেয়ে শেষ করতে পারবে না, ফল ছিল
আরো কয়েক ধরনের ফ্রুট ছিল। তো বাড়ির সবাই এক প্রকার বিরক্ত হয়ে মানে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। তো ভাইয়াকে হচ্ছে তার যে চাচাতো ভাই, ঠিক আছে, তার সাথে মানে কথা বলতে পারে না, তার সাথে ঘুমাতে দেওয়া হয় এক রুমে। যে ঘরটা ছিল একটু ফাঁকায়, বাড়ির এক পাশে ছোট একটা ঘর, যেখানে মানে থাকতে দেওয়া হয়। তো তারা যখন ঘুমাতে যায়, তার চাচাতো ভাই তো কথা বলতে পারতো না, ইশারায় তাকে বুঝিয়ে সুঝিয়ে দুজনে মিলে গোছগাছ করে শুয়ে পড়ে আর কি। তো রাত যখন প্রায় 2:30 বা 3টা বাজে, তখন ভাইয়ার হচ্ছে একবার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার কারণে ভাইয়া হচ্ছে চেক করে, মানে ঘুমটা ভেঙে যায় হচ্ছে তার একটা মানে স্পর্শে, মানে মানে একটা তার পাশে পিঠের দিক থেকে কেউ একজন তাকে স্পর্শ করছে, এবং সেটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা। এবং এই স্পর্শটা এরকম যে নিচ থেকে, পিঠের নিচ থেকে একবার উপর পর্যন্ত উঠে যাচ্ছে, মনে হচ্ছে কেউ ঠান্ডা কিছু দিয়ে নিচ থেকে উপরে আস্তে করে মানে জিনিসটাকে মুভ করছে, এবং যেটা পিঠের সাথে লাগিয়ে। তো তিনি পাশে প্রচন্ড ঠান্ডা অনুভব করেন এবং শুনতে পাই ঘুঙানির শব্দ। তো ওই মুহূর্তে তিনি হচ্ছে ভয় পেয়ে যায় অনেক, ঠিক আছে, প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং তিনি হচ্ছে একটু ভীত টাইপের ছিল, তাই হচ্ছে ওইদিকে তাকানোর সাহস পায় না পিছনের দিকে। কিন্তু তিনি খেয়াল করে যে আস্তে আস্তে এই ঘুঙানির শব্দটা মানে বাড়তেছে, ঠিক আছে, ঘুঙানির শব্দটা অতিরিক্ত বাড়তেছে। এরপরে তিনি ভালো করে শোনার চেষ্টা করে যে ঘুঙানির শব্দটা কি তার চাচাতো ভাইয়ের মুখ থেকে আসতেছে কিনা, যেহেতু পাশেই শুয়ে আছে। তো খেয়াল করে না, এই যে ঘুঙানির শব্দটা, এটা এক প্রকার বিড়ালের মতো। আসলে এমনিতেও যখন বিড়ালরা কান্না করে বা ঘুঙানির শব্দ আসে, মনে হয় কোনো বাচ্চা কাচ্চা কান্না করতেছে। তো এটা মনে হয় যে কোনো বিড়ালের মতো। তো তিনি আরো ভয় পেয়ে যায় যে এত রাতে অসম্ভব, এখানে বিড়াল কোথা থেকে আসবে। এবং একটা ফাঁকা ফাঁকা জায়গায় বাড়ি, একবারে মাঠের ভিতরে, যেখানে বাড়িতে কোনো বিড়াল কুকুর নাই, তো ঘুঙানির শব্দ কোথা থেকে আসবে। এরপরে তিনি আবার চিন্তা করে যে থাকতেও পারে, পোষা কোনো বিড়াল থাকতে পারে। কিন্তু তিনি শব্দ মানে জিনিসটা এরকম ভাবে বুঝতেছেন যে একটা দুইটা না, কয়েকটা বিড়ালে মিলে আর কি ঘুমাচ্ছে, 3টা-4টা এরকম হবে আর কি। তো তিনি আরো বেশি ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে আসলে ওইভাবেই কখন ঘুমিয়ে পড়ে তিনি বুঝতে পারে না। তো তার ঘুম ভাঙে সকালবেলা কান্নাকাটির শব্দ শুনে, ঠিক আছে, এবং তিনি হচ্ছে ওই ঘুমের ভিতরে সেন্সলেস হয়ে যায়, এটা তিনি বুঝতে পারে না আসলে। তো যাই হোক, তার ঘুম ভাঙে হচ্ছে রাত কাটার ভোর হওয়ার পরে, অনেক পরে, যখন তিনি মানে ঘুম ভাঙার পরে শুনতে পারে বাড়িতে কান্নাকাটি। তো তিনি তখন উঠে বাড়ির উঠোনে যেয়ে দেখে যে তার যে চাচাতো ভাই, তাকে মাথায় মানে উঠানের মাঝে শোয়ায় রাখা হয়েছে, এবং তার উপরে কাপড় দেওয়া। তিনি তাকে জিজ্ঞেস করে, তার অবশ্য বুঝতে পারে তিনি সবকিছু। তারপরে জিজ্ঞেস করে এবং জানতে পারে যে সে রাতে মারা গেছে। তো রাসেল ভাই জিনিসটা এরকমই, মানে এভাবে কিভাবে হয়ে গেল আসলে বুঝতে পারে না বাড়ির সবার মনে একটা শোকের ছায়া নেমে আসে। সবাই অবাক হয়ে যায় যে এমন একটা ছেলে, হাসি খুশি একটা ছেলে, কথা বলতে পারে না, ঠিক আছে, এক রাতের ভিতরে কি ঘটে গেল, কি এরকম হইলো যে সে মারা গেল। তো যখন দেখতে চায়, আমার হচ্ছে যখন মানে উনি যখন দেখতে চায় চেহারাটা, তখন আমরা দেখাতে চাচ্ছিল না বাসার কেউই। তো উনি জোর করে এক প্রকার মানে চাদরটা সরিয়ে ফেলে, এবং যখন সরিয়ে ফেলে তখন চাদরটা অতিরিক্ত সরে যায় ভাই। অতিরিক্ত সরে কারণে তিনি দেখে পুরো শরীরে বিড়ালের আঁচড়, পুরো শরীর জুড়ে মানে রক্ত মাখা বিড়ালের আঁচড়। তখন তিনি বুঝতে পারেন যে রাতে হয়তো বা এমন কিছু ঘটছে তার সাথে। তো তখন তিনি কিছুটা অনুভব করে, এবং সে হচ্ছে ওই রাতের ঘটনা সবাইকে খুলে বলে। রাতের ঘটনা সবাইকে খুলে বলে কি কি ঘটেছিল। তো বাড়ির সবাই শুনে, এসব শুনে একজন প্রথমে হচ্ছে ভাইয়ে তার যে ভাষ্য মানে কি, তার যে ভাইটা গেছে তাকে দাফন করার পরে হচ্ছে বাড়িতে একজন হুজুর আনে মিলাদ দেওয়ার জন্য, বড় একজন কবিরাজ টাইপের, যে হচ্ছে তাদের পাশের এলাকায় মসজিদে থাকতো। তাকে এনে বাড়িতে মিলাদ দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করে, তখন সে হুজুর বলে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি, আমি জেনে আপনাদেরকে জানাবো, আমাকে একটা দিন সময় দেন।
তো পরের দিন হুজুর আসে, এসে বলে যে আপনার ছেলে কিছু বদ জিনের পাল্লায় পড়েছিল, যেটা হচ্ছে সে যখন আপনার বাড়ি থেকে রওনা দিয়েছিল আপনার মেহমানদের আগাইতে, তখন সে হচ্ছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার 3-4টা বিড়াল তার সামনে আসে এবং এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে ওইদিকে না যাওয়ার জন্য কোনো কারণে। তো সে হচ্ছে ওইটা মানে না, সে ওই বিড়ালগুলোকে ওর ভিতরে ওই বিড়ালগুলোর থেকে 2টা বিড়ালকে লাথি দিয়ে সে হচ্ছে রাস্তার পাশে ফেলে দেয়। তখন ওই বাকি যে 2টা বিড়াল, ওই 2টা বিড়াল মানে সে ওই আপনার মানে লুকিয়ে যায় আর কি, ভয়ে লাফ দিয়ে এই রাস্তার পাশে চলে যায় ঝোপঝাড়ের ভিতরে। তখন তখন পর্যন্ত সব ঠিকই ছিল। সে তখন ওই জিন, তারা জিন ছিল আর কি, ওই বিড়ালগুলো হুজুরের ভাষ্য মতে আর কি রাসেল ভাই। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আসলে আমি কতটুকু কোথায় বলতে পারছি জানি না, আর অতিরিক্ত বড় হয়ে গেল আমার রেকর্ডটা, এই জন্য আমি দুঃখিত। আমি ঘটনার ভিতরে আমার নাম বলি নাই, আমার নামটা আমি গোপন রাখতে চাই, যেটা আমি ইমেল আপনাকে লিখে দিব। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লিসেনার্স, আসসালামু আলাইকুম। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।